এইচএসসি 26 আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম ন্যারেশনের উপরে ওয়ান শট ক্লাস। আজকের এই ক্লাস করার পর থেকে তোমার ন্যারেশনে কখনোই কোনো সমস্যা হবে না। উইদাউট এনি ডাউট তুমি বোর্ড পরীক্ষায় পাসে 5 মার্ক পাবা কনফার্ম, ঠিক আছে, কোনো সন্দেহ নেই। তো চলো ক্লাসটা শুরু করি। তো ভিডিওটা দেখার আগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা এবং চাইলে তুমি ক্লাসটা হচ্ছে তোমার টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারো, যাতে পরবর্তীতে ভিডিওটা তুমি হারিয়ে না ফেলো বা সহজেই খুঁজে পেতে পারো। আর আরো একটা কথা বলে রাখি, আমি তো হচ্ছে ন্যারেশন পড়াচ্ছি একেবারে বেসিক থেকেই পড়াবো। হ্যাঁ, আমি যে কোনো টপিক পড়ানোর আগে আমি একদম খুব বেসিক থেকেই পড়াই। তো যারা শুরুর দিকে ক্লাসগুলো দেখতে মনে হবে যে না এগুলো আমি পারি, তাহলে তুমি স্কিপ করবা। তবে তবে প্যাসেজ নারেশনের যে নিয়মগুলো আছে ভিডিও শেষের দিকে, এইটা মিস করবা না। এইটা মিস করলে কিন্তু তুমি শেষ, ঠিক আছে? ন্যারেশনে কিন্তু আর 5 মার্ক পাবা না। সো প্যাসেজ নারেশনের যে নিয়মগুলো আছে, এক্সক্লুসিভ যে নিয়মগুলো, এগুলো মিস করা যাবে না। আর দ্বিতীয় হচ্ছে এই ন্যারেশন ক্লাস নেওয়ার পরে অন্য আরেকটা ভিডিওতে আমি হচ্ছে বোর্ড কোশ্চেন সব সলভ করায় দেবো, ঠিক আছে? তো আমার এই বোর্ড কোশ্চেনের ক্লাসগুলো তুমি যদি করো, তাহলে মনে করো যে তুমি একদম বস হয়ে যাবে ন্যারেশন। হ্যাঁ, কেউ তোমার ঠেকায় রাখতে পারবে না। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। এখন ন্যারেশন তো আমরা করবো, তাই না? তো ন্যারেশন করতে গেলে আমাদের কিছু বিষয় জানতে হয়, কিছু বেসিক বিষয় জানতে হয়। একটা হচ্ছে তোমার রিপোর্টিং ভার্ব, আর একটা হচ্ছে তোমার রিপোর্টেড স্পিচ, ঠিক আছে? তো আমরা জানবো এগুলো। তো আমার সেন্টেন্স সম্পর্কে জানতে হয়, টেন্স সম্পর্কে জানতে হয়, পার্সন সম্পর্কে জানতে হয়। কেউ যদি না জানো সমস্যা নেই, আমি তোমাদেরকে বুঝাই দিব। ওকে, আচ্ছা, এরপরে দেখো রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ, এই দুইটা জিনিস কি একদম শর্টকাটে দেখো। হ্যাঁ, অনেকে জানলেও গুলিয়ে ফেলো, মাঝে মধ্যে গুলিয়ে ফেলো। তো এখন বোঝাই দেওয়ার পরে আর কখনো সমস্যা হবে না। দেখো রিপোর্টেড স্পিচ, রিপোর্ট শব্দের অর্থ কি? রিপোর্ট শব্দ এটা একটা ভার্ব, রিপোর্ট হচ্ছে একটা ভার্ব, এটার অর্থ হচ্ছে বর্ণনা করা। কি করা? বর্ণনা করা, ঠিক আছে? তো রিপোর্টেড স্পিচ, স্পিচ শব্দের অর্থ কি? স্পিচ শব্দের অর্থ হচ্ছে তোমার উক্তি, কথা। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার বক্তব্য। স্পিচ শব্দের অর্থ কি? বক্তব্য। রিপোর্টেড স্পিচ শব্দের অর্থ হচ্ছে বর্ণিত বক্তব্য, অর্থাৎ তোমার বাক্যে যে সেন্টেন্সটা দ্বারা মনে হবে যে এটা হচ্ছে কোনো বক্তার উক্তি, কথা বা বক্তব্য, সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, ঠিক আছে? যেমন এখানে বলতেছে হি সেড টু মি, সে আমাকে বলেছিল। কি বলেছিল? তার কথাটা কি, তার বক্তব্যটা কি? আই উইল কাম উইথ ইউ, আমি তোমার সাথে আসবো। আমি তোমার সাথে আসবো। এই যে আমি তোমার সাথে আসবো, এটা কার কথা? এই যে হি, তার কথা, তার উক্তি, তার বক্তব্য। সো আই উইল কাম উইথ ইউ, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, ঠিক আছে? আর বলবা না। আচ্ছা, আরো সহজভাবে বললে ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকবে, এইটা হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ। আচ্ছা, এরপর হচ্ছে রিপোর্টিং ভার্ব। হ্যাঁ, মানে রিপোর্টিং ভার্ব মানে হচ্ছে যে ভার্ব দ্বারা বর্ণনা করা হয় আর কি। সো তোমার ইনভার্টেড কমার বাইরে যেটা আছে, এই যে সেড, এই সেড, এটা হচ্ছে তোমার রিপোর্টিং ভার্ব। সেডটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে এটা, আর রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে এটা। তো মূলত রিপোর্টিং ভার্ব হচ্ছে এই সেড, এইটা হচ্ছে এখানে রিপোর্টিং ভার্ব। হ্যাঁ, সে আমাকে বলেছিল। হ্যাঁ, বলেছিল। কি বলেছিল? এই যে আমি তোমার সাথে আসবো। তাহলে এই ভার্বটা উল্লেখ করে মূলত হচ্ছে তোমার কি কথা বা উক্তিটা বলা হচ্ছে। যাই হোক, এটা খুবই সহজ জিনিস। এবার দেখো মাস্ট নো, যে জিনিসগুলো আমাদের জানতে হবে কি, রিপোর্টিং যে ভার্ব এটা পরিবর্তন হবে রিপোর্টেড স্পিচের সেন্টেন্স অনুযায়ী। দেখছো, মানে এই যে রিপোর্টিং ভার্ব, এটা কখনোই সেম থাকবে না, এটা সবসময় পরিবর্তন হবে, ঠিক আছে? এটা সবসময় পরিবর্তন হবে। কি অনুযায়ী পরিবর্তন হবে? এই যে রিপোর্টেড স্পিচ আছে, রিপোর্টেড স্পিচের সেন্টেন্স অনুযায়ী পরিবর্তন হবে। এইটা যে সেন্টেন্সে থাকে, এটা ইম্পারেটিভ হলে এটা পরিবর্তন হয়ে যাবে, এটা এক্সক্লামেটরি হলে এটা পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? অপটেটিভ হয় তাহলে এটা পরিবর্তন হয়ে অন্য কিছু হয়ে যাবে, ঠিক আছে? এরপর দেখো এই যে রিপোর্টেড স্পিচ, এটা কি অনুযায়ী পরিবর্তন হবে? এই যে রিপোর্টেড স্পিচ আছে না, এইটা পরিবর্তন হবে এই রিপোর্টেড স্পিচের টেন্স অনুযায়ী পরিবর্তন হবে, ঠিক আছে? তাহলে টেন্স আর সেন্টেন্সটা একটু ভালো মতো জানতে হবে। তাহলে এখানে রিপোর্টিং ভার্ব পরিবর্তিত হবে রিপোর্টেড স্পিচের সেন্টেন্স অনুযায়ী, আর রিপোর্টেড স্পিচটা পরিবর্তন হবে রিপোর্টেড স্পিচের টেন্স অনুযায়ী। ওকে, আমরা সবগুলো বিস্তারিত দেখবো, সো এখানে সময় নষ্ট করার কোনো দরকার নাই। ওকে, দেখো আমরা হচ্ছে পরে যাই। কি বলতেছে? এক নজরে 5 প্রকার সেন্টেন্স চেনার সহজ উপায়। হ্যাঁ, তোমার সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত জানার কোনো দরকার নাই, তুমি যদি বাক্য দেখে চিনতে পারো এটা কোন সেন্টেন্স, তাইলে হচ্ছে। তো এখানে শর্টকাট নিয়ম, চেনার সহজ উপায় আমি এখানে দিয়ে দিয়েছি। দেখো এখানে বলছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বর্ণনামূলক বাক্য, মানে নর্মালি যে কথাবার্তাগুলো বলি আমরা। যেমন হচ্ছে আমি ভাত খাচ্ছি, আমার আম্মু প্রতিদিন সকালে কোরআন পড়ে, হ্যাঁ, আমার বাবা প্রতিদিন অফিসে যায়, এই ধরনের কথাগুলো মানে নর্মাল, যেটা দ্বারা প্রশ্ন করা হয় না, দোয়া করা হয় না, আদেশ উপদেশ নিষেধ কিছুই দেওয়া হয় না, এগুলো সব অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, তো অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার সহজ উপায় কি? একটা বাক্যের নর্মাল গঠন প্রণালী কি? প্রথমে একটা কি থাকবে? সাবজেক্ট থাকবে, এরপরে হচ্ছে তোমার ভার্ব থাকবে, এরপরে কি থাকবে? অবজেক্ট থাকবে, তাই না? তো এই সাবজেক্ট দ্বারাই যদি কোনো বাক্য শুরু হয় তাহলে ওটা অ্যাসার্টিভ সেন্টেন্স।
তুমি যদি দেখো একটা বাক্যের শুরুতে সাবজেক্ট আছে, তাহলে এটা কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, এরপর দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেট, এই যে ইন্টারোগেটিভ, তো মূলত এখানে একটা ভার্ব, ইন্টারোগেটটা হচ্ছে ভার্ব। ইন্টারোগেট, জিএ ঠিক, ইন্টারোগেট শব্দের অর্থ প্রশ্ন করা, জিজ্ঞাসাবাদ করা। তো সেখান থেকে ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য, যে বাক্য দ্বারা প্রশ্ন করা হয়, তুমি তোমার এইচএসসি পরীক্ষা কবে, তোমার প্রস্তুতি কেমন, ঠিক আছে, তুমি কেমন আছো, এই ধরনের। সো আমি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনবো কি হবে? যদি আমার কোনো বাক্যের শেষে কোয়েশ্চেন মার্ক থাকে, প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, এরপরে দেখো, এরপরে কি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে অনুজ্ঞা, অনুজ্ঞাসূচক বাক্য। অনুজ্ঞা হচ্ছে তোমার একটা, এই অনুজ্ঞার ভিতরে অনেক কিছু আছে। এই অনুজ্ঞার ভিতরে আছে তোমার আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ। হ্যাঁ, তো আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ সবগুলোকে বাংলায় বলা হয় অনুজ্ঞা, ঠিক আছে কিনা? তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যে বাক্য দ্বারা এরকম তোমার আদেশ, নিষেধ, অনুরোধ, হ্যাঁ, উপদেশ এগুলো বোঝাবে, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। সহজে চিনব কি করে? কোনো বাক্য যদি ভার্ব দ্বারাই শুরু হয়, তাহলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় ভার্ব দ্বারা শুরু হয়। ওকে, আর যদি লেট দ্বারা শুরু হয়, কোনো বাক্যের শুরুতে ভার্ব দেখবা ভার্ব দ্বারা বাক্যটা শুরু হয়েছে অথবা লেট দ্বারা শুরু হয়েছে, নিঃসন্দেহে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, এবার আসো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স মানে প্রার্থনাসূচক বাক্য, যে সকল বাক্য দ্বারা তোমার হচ্ছে প্রার্থনা করা হয়, কারোর জন্য দোয়া করা হয়, ঠিক আছে? যেমন আমি বললাম যে দোয়া করি তুমি এইচএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাও, দোয়া করি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাও। ওকে, এরকম আর কি। তো কোনো বাক্যের শুরুতে মে অথবা লং থাকা মানে সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। আচ্ছা, এবার দেখো এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে বিস্ময়সূচক বাক্য। যে সকল বাক্যে একটা বিস্ময় থাকে, কি থাকে? একটা বিষয় থাকে। কারণ বিষয়টা আনন্দের হইতে পারে, দুঃখের হইতে পারে। যদি আনন্দের হয় তাহলে যদি আনন্দের হয়, যেমন হচ্ছে আমি উদাহরণ দিই যে তুমি রাস্তা দিয়ে হাঁটছো, আকাশে অনেক সুন্দর সুন্দর পাখি দেখলা, দেখে বললা আহ পাখিগুলো কি সুন্দর, বা ফুলগুলো কি সুন্দর। হ্যাঁ, এটা হচ্ছে একটা তোমার কি এক্সক্লামেটরি সেন্টেন্স। আর বললা ইস পরীক্ষায় ফেল করে ফেললাম, বা হচ্ছে আয় হায় আমরা তো খেলায় হেরে গিয়েছি, এই যে দুঃখ প্রকাশ করতেছে। তো বিস্ময়, এখানে তোমার বিস্ময় প্রকাশ পাচ্ছে এই বাক্য দ্বারা, এবং এখানে দুঃখ প্রকাশ পাচ্ছে। সো এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। ওকে, তো এটা আমি কিভাবে চিনবো? কোনো বাক্যের শেষে তোমার যদি এক্সক্লামেটরি, এক্সক্লামেশন মার্ক থাকে, ঠিক আছে, বিস্ময়সূচক চিহ্ন থাকে, তাহলে সেখানে কি হবে? সেখানে হচ্ছে সেটা হবে তোমার এক্সক্লামেটরি সেন্টেন্স। ওকে, তাহলে সেন্টেন্সগুলো আমরা একবারে চিনে ফেললাম। এগুলো চিনতে হবে, না চিনলে তুমি তো নারেশন করতে পারবে না। চিনে ফেললাম। ওকে, এবার চলো সামনে যাই। এবার আমরা বলেছিলাম যে রিপোর্টিং ভার্ব, যেটা রিপোর্টিং ভার্বটা সবসময় পরিবর্তন হবে। এই যে রিপোর্টিং ভার্ব, এটা কি সবসময় পরিবর্তন হবে না? তো পরিবর্তন হয়ে কি হবে সেটা এখন আমরা দেখবো টেবিলের মাধ্যমে। সো এই টেবিলটা তুমি যদি একবার দেখো, তাহলে রিপোর্টিং ভার্ব পরিবর্তন নিয়ে আর তোমার কখনো সমস্যা হবে না। ওকে, সো তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা যদি নোট স্লাইড চাও তাহলে আমাদেরকে বললো, তোমাদেরকে প্রোভাইড করে দিব। আচ্ছা, এখন 5 প্রকার সেন্টেন্স, এই কলামে আমার 5 প্রকার সেন্টেন্স আছে, এবং এই কলামে আমার আছে হচ্ছে রিপোর্টিং ভার্ব পরিবর্তিত হয়ে যা হবে, মানে রিপোর্টিং ভার্বটা আমার সবসময় পরিবর্তিত হবে, তাই না? তো রিপোর্টিং ভার্বটা পরিবর্তিত হয়ে কি হবে সেটা আমার এই কলামে আছে। আচ্ছা, আর এই পাশে আছে ইনভার্টেড কমার পরিবর্তে যা হবে, মানে ইনভার্টেড কমা থাকবে না, ইনভার্টেড কমার পরিবর্তে কিছু না কিছু বসবে, তো সেইগুলো এখানে আছে। আচ্ছা, টাইটেলটা তোমাদের দেখানো হয়েছিল কি, এই যে সেন্টেন্স অনুযায়ী রিপোর্টিং ভার্ব পরিবর্তন, সেন্টেন্স অনুযায়ী রিপোর্টিং ভার্ব পরিবর্তন, মানে এই যে রিপোর্টিং ভার্ব এটা কি অনুযায়ী পরিবর্তন হবে? এই যে রিপোর্টেড স্পিচের সেন্টেন্স অনুযায়ী, এটা অনুযায়ী পরিবর্তিত হবে, তাই না? তো এই পরিবর্তনে সেন্টেন্স অনুযায়ী কি পরিবর্তন হবে সেটা আমরা একটু দেখবো এখন টেবিলের মাধ্যমে। আচ্ছা, দেখো যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে তোমার রিপোর্টিং ভার্বের যদি অবজেক্ট থাকে, কি থাকে? অবজেক্ট থাকে, তাহলে সেখানে তুমি সেইড টু অথবা টোল্ড যে কোনো একটা নিতে পারো। আর যদি অবজেক্ট না থাকে, তাহলে তুমি শুধু সেইড নিবা, শুধু কি নিবা? সেইড নিবা। যেমন এখানে তুমি দেখো, এখানে সেইড, এটার কি অবজেক্ট আছে না? এই যে মি, সেইডের পরে একটা অবজেক্ট আছে মি, তাহলে এখানে তুমি টোল্ড নিতে পারো, অথবা তুমি এখানে সেইড টু নিতে পারো। ওকে, রিপোর্টিং ভার্ব পরিবর্তন করে। কিন্তু এখানে দেখো দেই সেইড, তারা বলেছিল, এই সেইডের পরে কোনো অবজেক্ট আছে নাই, তার মানে এখানে সেইড হবে। ওকে, এই জিনিসটা আর কি, এগুলো সব আমরা প্র্যাকটিস করব। এবার দেখো, এবার কি বলতেছে এখানে, ইনভার্টেড কমার উঠে তোমার কি হবে? দ্যাট হবে। দেখো মনে রাখো, অ্যাসার্টিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স এবং হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, এই তিনটা সেন্টেন্সের ক্ষেত্রেই তোমার ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে। কি বসে? দ্যাট বসে। আচ্ছা, এবার দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব পরিবর্তিত হয়ে কি হবে? সবসময় আস্কড হবে, সবসময় আস্কড। হ্যাঁ, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব পরিবর্তিত হয়ে সবসময় আস্কড হবে। আচ্ছা, ইনভার্টেড কমা উঠে কি হবে?
ইনভার্টেড কমা উঠে তোমার হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। ডাব্লিউএস কোশ্চেন বুঝো? ডাব্লিউএস ওয়ার্ড, তোমার যদি বাক্যটা ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়, ডাব্লিউএস ওয়ার্ড কি? ডাব্লিউএস ওয়ার্ড কি মানে যে সকল ওয়ার্ডের শুরুতে ডাব্লিউএইচ আছে, যেমন হচ্ছে হু, যেমন হচ্ছে তোমার হোয়াট, যেমন হচ্ছে তোমার ওয়েন, তারপর হচ্ছে হাউ, হুম, হ্যাঁ, হাউ, হুম, হু, হুইচ, হুজ, এরকম আর কি। তো শুধু একটাই ডিফারেন্স এখানে যে হু এর ক্ষেত্রে, এই হাউ এর ক্ষেত্রে হাউ এর শুধু এইচ আছে, ডাব্লিউ নাই। তো এগুলো সব ডাব্লিউএস ওয়ার্ড। তো তোমার যদি বাক্যটা ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়, আমরা প্র্যাকটিসে দেখবো, না বুঝতে পারলে এখন সমস্যা নেই, তোমাদের ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয় তাহলে ডাব্লিউএস ওয়ার্ডটাই বসায় দিবা। আর যদি ডাব্লিউএস ওয়ার্ড না থাকে তাহলে তুমি সেখানে ইফ বসায় দিবা, শেষ। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব পরিবর্তিত হয়, কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা তো অনেক কিছু বোঝায়। তো যদি আদেশ বোঝায় তাহলে অর্ডারড হবে, যদি অনুরোধ বোঝায় তাহলে রিকোয়েস্টেড হবে, যদি উপদেশ বোঝায় তাহলে অ্যাডভাইসড হবে, যদি লেটাস থাকে তাহলে প্রপোজড হবে, ওকে, যদি নিষেধ বোঝালে ফরবেইড হবে, কোনো কিছু না বুঝতে পারলে সেখানে টোল বসায় দিবা, শেষ। আচ্ছা, এবার দেখো আর ইনভার্টেড কমা উঠে কি হবে? টু হবে। এবার অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অপটেটিভ সেন্টেন্স দ্বারা যেহেতু প্রার্থনা বোঝায়, দোয়া করা বোঝায়, তাই এখানে রিপোর্টিং ভাবে পরিবর্তিত হয়ে তোমার হবে হচ্ছে উইশড, প্রেইড। প্রে মানে কি? দোয়া করা। উইশ মানে কারোর জন্য দোয়া করা, ঠিক আছে, ইচ্ছা করা, এটা হবে। আর ইনভার্ট কমা হচ্ছে দ্যাট বসে। অ্যাসার্টিভ, অপটেটিভ আর হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে কি বসে? দ্যাট বসে। আচ্ছা, এরপরে দেখো এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে যদি হচ্ছে তোমার এক্সক্লামেটরি সেন্টেন্সটা দ্বারা আনন্দের বিষয় বোঝায়, আনন্দ বোঝায়, তাহলে জয় হবে, এক্সক্লেইমড উইথ জয় হবে। যদি দুঃখ বোঝায় তাহলে এক্সক্লেইম উইথ সরো হবে। আর যদি অবাক মানে কেউ যদি অবাক হয়ে যায় কোনো বিষয় শুনে, অবাক হওয়া বা বিস্ময় বোঝায়, এক কথায় বিস্ময় বোঝায়, তখন হবে এক্সক্লেইম উইথ ওয়ান্ডার। একটা বোর্ড কোয়েশ্চেন আছে, বোর্ড কোয়েশ্চেন সলভ করার সময় দেখায় দিব। দেখো এক্সক্লেইম উইথ ওয়ান্ডার হবে, যে ওয়ান্ডার, ওয়ান্ডার শব্দের অর্থ হচ্ছে বিস্ময়, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে বুঝতে পারলা যে রিপোর্টিং ভার্ব কিভাবে পরিবর্তন হবে? যদি বুঝতে পারো তাহলে এই অ্যান্সার গুলো করো। এই অ্যান্সার গুলো করার ক্ষেত্রে দেখো আমি তো সবগুলো অ্যান্সার করাই দিব, হ্যাঁ, সবগুলো অ্যান্সার করাই দিব, কিন্তু তুমি হচ্ছে ভিডিওটা পজ করে রাখবা, করে নিজে আগে অ্যান্সার করবা, করে কমেন্ট বক্সে দিবা, দেওয়ার পরে এবার আমারটা দেখবো যে তোমারটা হয়েছে কিনা, ঠিক আছে। এভাবে এগুলো সবগুলোই, দেখেন সবগুলোই তুমি এভাবে পজ করবা, নিজে অ্যান্সার করবা, এরপরে হচ্ছে আমারটা তুমি দেখবা যে তোমারটা হয়েছে কিনা। এখন আমরা শুধু রিপোর্টিং ভার্বের পরিবর্তনটা করবো এখানে, কারণ এতটুকুর পরিবর্তন এখন আমরা শিখি না, এটা আমরা সামনে শিখবো, যখন শিখবো তখন করবো। তো আমরা যতটুকুর পরিবর্তন শিখলাম ততটুকু এখন করব। তো দেখো আমার এই যে রিপোর্টিং ভার্বের পরিবর্তন হবে, এখন এটা আমার কোন সেন্টেন্স? এটা কোন সেন্টেন্স? যদিও লিখে দেওয়া আছে অ্যাসার্টিভ, তো কি হবে? এই সাবজেক্ট দ্বারাই তোমার বাক্যটা শুরু হচ্ছে, সাবজেক্ট দ্বারাই তোমার বাক্যটা শুরু হচ্ছে, তো অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব পরিবর্তিত হয়ে কি হয়? যদি অবজেক্ট থাকে তাহলে সেখানে টোল্ড হতে পারে অথবা সেইড টু হতে পারে, যে কোনো একটা আমি নিতে পারি, রাইট? সেইড টু দিলাম আর অবজেক্ট বসে যাবে, মি মি বসে গেল। আর ইনভার্টেড কমা তো থাকে না, ইনভার্টেড কমা উঠে কি বসে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে? দ্যাট বসে। সো এখানে হবে হি টোল্ড বা সেইড টু মি দ্যাট। আচ্ছা, পরেরটা করি, পরেরটা কি দিয়ে লিখলাম? যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স রিপোর্টিং ভার্বের কোনো অবজেক্ট নেই, তার মানে সেইডই হবে এখানে, সেইড, দে সেইড, ইনভার্টেড কমা উঠে কি হবে? দ্যাট। এই শেষ হয়ে গেল, হয়েছে না? আর এটুকুর পরিবর্তন আমরা পরে দেখবো, এটা এখনো শিখি নাই, ওকে। আর আরেকটা কথা বলে রাখছি, যারা এগুলো পারো অলরেডি বা আগে আমার অন্য ক্লাস দেখছো, তারা এটা অবশ্যই হচ্ছে স্কিপ করে যাবে, কিন্তু প্যাসেজ ন্যারেশনের নিয়মগুলো স্কিপ করা যাবে না, হ্যাঁ, ওইগুলো হচ্ছে আমি ফ্রিতে কখনো পড়াই নাই, ওইগুলো স্কিপ করলে তুমি কিন্তু ন্যারেশনে ভালো করতে পারবে না। প্যাসেজ ন্যারেশন নিয়মগুলো অবশ্যই ভিডিও শেষে গিয়ে দেখে নিবা। আচ্ছা, এবার দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি? মারুফ সেড টু মি, এটা পরিবর্তন হবে কি অনুযায়ী? রিপোর্টেড স্পিচ সেন্টেন্স অনুযায়ী। এই যে এখানে ইন্টারোগেশন তোমার হচ্ছে কোয়েশ্চেন মার্ক আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে, তার মানে আমার হচ্ছে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব পরিবর্তিত হয়, সবসময় কি হয়? আস্কড হয়। কি হয়? আস্কড হয়। আচ্ছা, তাহলে হি আস্কড মি, আস্কড এর পরে যেন টু লাগাই দিও না, হ্যাঁ, আস্কড টু মি হয় না, কিন্তু হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করেছিল। আচ্ছা, এবার ইনভার্টেড কমা উঠে কি হবে? দেখো এখানে কোনো ডাব্লিউএস ওয়ার্ড আছে, দেখো পরের বাক্যে ডাব্লিউএস ওয়ার্ড আছে, হোয়েন আছে, ডাব্লিউএস ওয়ার্ড থাকলে ডাব্লিউএস ওয়ার্ডটাই বসে যায়, কিন্তু আমার এখানে যেহেতু ডাব্লিউএস ওয়ার্ড নাই, তাহলে আমি সেখানে কি বসাবো? ইফ বসাবো। তাহলে কি হলো? মারুফ আস্কড মি ইফ, শেষ। আচ্ছা, এবার দেখো এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো আমি এখানে লিখলাম হচ্ছে তোমার জীবন আস্কড মি। ইনভার্ট কমা উঠে কিভাবে? এখানে ডাব্লিউএস ওয়ার্ড আছে, তাই তো? তাহলে ডাব্লিউএস ওয়ার্ডটা বসে যাবে, এই শেষ। তাহলে হচ্ছে তোমার জীবন আস্কড মি ওয়েন। ঠিক আছে, বুঝতে পেরেছো? না বুঝতে পারলে অবশ্যই জানাবা। হ্যাঁ, আমার নাম হচ্ছে খালিদ সাইফুল্লাহ, আমি তোমাদের খালিদ ভাই, আমি স্টাডি ইনস্ট্রাক্টর।
তো সিআরডিএমির পেজে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা। আর তোমাদের জন্য কিন্তু আমরা একাডেমিক অ্যাডমিশন সাপোর্টের জন্য হোয়াটসঅ্যাপ ফ্রি গ্রুপ খুলছি। তো এই গ্রুপে যুক্ত হওয়ার জন্য পেজে নক দিলেই হবে, জাস্ট পেজে নক দিলে তোমাকে যুক্ত করে না হবে। আচ্ছা, এবার ইম্পারেটিভ সেন্টেন্স এটা একটু করে ফেলো তাহলে, এটা খুবই সহজ। পজ করো, করে ফেলো, কমেন্টে জানাও। এখানে বলছে হি said to me open the door, he said to me open the door। আচ্ছা, তাহলে আমি প্রথমে হি লিখলাম, রিপোর্টিং এ পরিবর্তিত হবে। এখন এটা আমার কোন সেন্টেন্স? ইম্পারেটিভ। কিভাবে বুঝলাম? এই যে ভার্ব দ্বারা শুরু হয়েছে, এই যে ভার্ব দ্বারা শুরু হয়েছে মানে ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয় দেখি তো, কি বোঝাচ্ছে এখানে? ওপেন দ্য, সে আমাকে বললো দরজাটা খোলো। এখন সে আমাকে বললো দরজাটা খোলো, এটা দ্বারা কি আদেশ করলো, নাকি হচ্ছে অনুরোধ করলো, না কি করলো? আমি কিন্তু এটা বুঝতে পারছি, এটা ক্লিয়ার না, ক্লিয়ার না। সে আমাকে আদেশ করলো না অনুরোধ করলো, কি করলো বোঝা যাচ্ছে না। তাহলে তুমি এখানে টোল্ড দিয়ে দাও, হি টোল্ড, এরপরে মি, হি টোল্ড মি। আর ইনভার্টেড কমাতে কি বসে? ইম্পারেটিভ সেন্টেন্সে টু বসে, তাহলে হি টোল্ড মি, শেষ। আচ্ছা, এবার এখানে বলছে রনি লিখলাম। আচ্ছা, ভার্ব দ্বারা শুরু হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, তাহলে তোমার এখানে রিপোর্টিং ভার্ব কি হবে? বলছে ডোন্ট স্টে হিয়ার, এখানে অবস্থান করো না বা এখানে থেকো না। আচ্ছা, এটাকে নিষেধ করতেছে না? ডোন্ট আছে মানে কি? এটা তো নিষেধ করতেছে। নিষেধ করার ক্ষেত্রে আমরা কি দিই? ফরবিড দিই। কি দিই? ফরবিড। চলো, রনি ফরবিড আর ইজ মি, অবজেক্ট বসায় দাও। রনি ফরবিড মি, ইনভার্ট কমাতে কি বসে? টু বসে। ওকে, এখন এই জিনিসটা আরেক ভাবে করা যায়, কি হবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, আমি এখানে বললাম রনি, হ্যাঁ আচ্ছা রনি আমাকে বলেছিল যে এখানে থেকো না। ওকে, এখানে থেকো না। আচ্ছা, এখন তাহলে আমি রনি, এখানে তুমি হচ্ছে ভার্ব দিয়ে হচ্ছে টোল্ড, রনি টোল্ড মি, এবার যেহেতু আমি ফরবিড দিই নাই, টোল্ড দিয়েছি, হ্যাঁ, তুমি ফরবিড বাদে যদি অন্য কোনো হচ্ছে রিপোর্টিং ভার্ব ইউজ করো, যেমন আমি এখানে টোল্ড ইউজ করলাম, তুমি যদি ফরবিড বাদে টোল্ড ইউজ করো সেক্ষেত্রে তোমার এখানে দিতে হবে নট টু। কি দিতে হবে? নট টু। আগে দিছো শুধু টু, আর এখন দিতে হবে নট টু। তাহলে রনি টোল্ড মি নট টু। ওকে, ফরবিড দিলে শুধু টু, আর টোল্ড দিলে হচ্ছে নট টু। দুইভাবেই করা থাকে অনেক সময়, সো দুইটাই শিখে রাখা ভালো, যে কোনো একটা ইউজ করলে হচ্ছে। আচ্ছা, এবার দেখো, এবার হচ্ছে তোমার হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। করে ফেলো, দ্রুত করে ফেলো, খুবই সহজ। দেখো, এখানে লিখলাম করিম, এই যে মে দ্বারা শুরু হয়েছে, অপটেটিভ সেন্টেন্স। বুঝতে পারতেছো কিনা? এখন আমার এই রিপোর্টিং ভার্ব পরিবর্তন হবে। তো অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব কি হয়? প্রেইড হয়, প্রেইড, PRAYD, prayed, আর মি বসে দাও, prayed me। সো করিম prayed me, ইনভার্টেড কমাতে কি বসে? অ্যাসার্টিভ, অপটেটিভ, এক্সক্লামেটরিতে কি বসে? দ্যাট বসে। তাহলে হয়ে গেল যে করিম prayed me that। ওকে, সহজ না? একেবারেই সহজ। সেন্টেন্স অনুযায়ী পরিবর্তন করে দিবা, জাস্ট যেটা যে সেন্টেন্সে থাকবে সেই সেন্টেন্স অনুযায়ী। এখানে বলতেছে যে হি said to me, সে আমাকে বলেছিল, হাউ নাইস ইউ আর, তুমি কতই না সুন্দর, তুমি কতই না ভালো, তুমি কতই না সুন্দর। ঠিক আছে, তাহলে এখানে তোমার কি আনন্দ প্রকাশ পাচ্ছে। এটা কি মূলত? এটা এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেশন মার্ক আছে, বিস্ময়বোধক চিহ্ন আছে, তার মানে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এখন এক্সক্লামেটরি সেন্টেন্সে যদি আনন্দ বোঝায় তাহলে কি হয়? এক্সক্লেইমড উইথ জয় হয়, রাইট? তাহলে আমি এখানে দিলাম হি এক্সক্লেইম উইথ জয়, আর ইনভার্ট কমাতে কি হবে? দ্যাট হবে, এক্সক্লেইম উইথ জয় দ্যাট। ঠিক আছে, আর যদি দুঃখ বোঝায় তাহলে সরো হয়, এটা তোমরা জানো। ওকে, তাহলে আমরা সেন্টেন্স অনুযায়ী রিপোর্টিং ভার্বের যে পরিবর্তন এটা আমরা দেখে ফেললাম। রিপোর্টিং ভার্বটা কিভাবে পরিবর্তিত হবে এটা আমাদের জানা শেষ। এইবার আমরা রিপোর্টেড স্পিচের পরিবর্তনটা দেখব। তো আমাদের ওইখানে ছিল যে রিপোর্টেড স্পিচ যেটা, ওটা হচ্ছে রিপোর্টেড স্পিচ যেটা, এই যে রিপোর্টেড স্পিচ, এটা হচ্ছে এটারই টেন্স অনুযায়ী পরিবর্তন হবে। তুমি এই জিনিসটা দুইভাবে মনে রাখতে পারো। এক হচ্ছে তুমি টেবিলটা মনে রাখতে পারো, অথবা তুমি এটা মনে রাখতে পারো যে টেন্সে থাকবে সেটার পাস্ট হয়ে যাবে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট, তোমার রিপোর্টেড স্পিচটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে সেটাকে করে ফেলতে হবে পাস্ট ইনডিফিনিট। যদি মনে করো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে করে ফেলতে হবে পাস্ট কন্টিনিউয়াস। যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে করে ফেলতে হবে পাস্ট পারফেক্ট টেন্স। যদি পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। ওকে, আর যদি এটা পাস্ট টেন্সে থাকে তাহলে সেটাকে পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। তো এটাও তুমি মনে রাখতে পারো, মানে প্রেজেন্ট গুলো সব পাস্ট হয়ে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, এই প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট, এরকম এটা। আর দ্বিতীয় হচ্ছে, এটা অনেকে মনে রাখতে পারে না, তাদের জন্য এই টেবিল। তোমার যদি ভার্বের 1 নং ফর্ম থাকে, হ্যাঁ, এই রিপোর্টেড স্পিচে যদি ভার্বের 1 নং ফর্ম থাকে তাহলে সেটা তুমি কি করে ফেলো? ভার্বের 2 নং ফর্ম দিয়ে দিবা। যদি V2 থাকে, যেমন এখানে আছে প্লেড, এটা কয় নম্বর ফর্ম? ভার্বের 2 নম্বর ফর্ম না? তাহলে V2 থাকলে সেখানে হ্যাড প্লাস V3 নিতে হবে, অর্থাৎ এখানে তোমার নিতে হবে হ্যাড প্লেট নিতে হবে।
ঠিক আছে, মানে প্লেড আছে, এটা ভার্বের 2 নং ফর্ম না, তো এখানে কি নিতে হবে, হ্যাড প্লাস V3, তো হ্যাড নিলাম আর ভার্বের 3 নং ফর্ম প্লেড লিখে দিলাম, শেষ। আচ্ছা যদি অ্যামিজার থাকে তাহলে তুমি সেখানে দিবা ওয়াজ ওয়্যার, কি দিবা, অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যার লিখে ফেলতে হবে, হ্যাভাস থাকলে হ্যাড দিতে হবে। আচ্ছা ওয়াজ আর ওয়্যার থাকলে সেখানে হ্যাড বিন লিখতে হবে, ওয়াজ ওয়্যার থাকলে সেখানে কি লিখতে হবে, হ্যাড বিন লিখতে হবে। সো এই টেবিলটা একটু জাস্ট কয়েকবার দেখলে তুমি পারবে, আর প্র্যাকটিস করতে হবে, আমি তোমাদের প্র্যাকটিস করাবো তো বোর্ড কোশ্চেন প্র্যাকটিসের ক্লাসটা কেউ মিস করো না, বুঝছো, কেউ মিস করবো না, মাস্ট করতে হবে, বোর্ড কোশ্চেন মাস্ট করতে হবে, নিয়ম তো শেখাচ্ছি, এখন আমি যে নিয়মে শেখাচ্ছি সেই নিয়মে কিভাবে বোর্ড কোশ্চেন সলভ করতে হয় সেটা তোমার শিখতে হবে না, তো নিয়ম শিখে থাকলে বসে থাকলে হবে না। সো এই ভিডিওর পরে আরেকটা ভিডিও দেবো যেখানে আমি বোর্ড কোশ্চেন সলভ করবো, ওই ক্লাসটা কখনোই মিস করা যাবে না। আচ্ছা এবার হচ্ছে সবগুলো পরিবর্তন আমরা একটু শিখে ফেলি, না সবগুলো পরিবর্তন না, এইটা হচ্ছে তোমার নতুন একটা জিনিস, এটা এখান থেকে পরীক্ষা আসবে না, তো এই জিনিসটা তোমার শিখে রাখা ভালো। তো আমি ভিডিও শেষে হচ্ছে আমি এটা দেখাই দিব তোমাদের, ওকে, ভিডিও শেষে আমি এটা তোমাদের দেখাই দিব যদি মনে থাকে আর কি। আচ্ছা দেখো এবার মডাল অক্সিলারি ভার্বের পরিবর্তন, মডাল অক্সিলারি ভার্ব যেগুলো আছে না এগুলো সব 2 নং ফর্ম বসায় দিবা, যেমন ক্যান থাকলে ক্যানের 2 নং ফর্ম কুড বসায় দিবা, মে থাকলে মে 2 নং ফর্ম মাইট বসায় দিবা, শ্যাল থাকলে শ্যাল, এটা 2 নং ফর্ম না অবশ্য, শ্যালের 2 নং ফর্ম কিন্তু শুড না, তো শ্যাল থাকলে সেখানে শুড বসায় দিবা, উইল থাকলে উইলের 2 নং ফর্ম উড বসায় দিবা, মাস্ট থাকলে সেখানে হ্যাড টু বসায় দিবা, শেষ। এই টেবিলগুলো একটু মনে রাখতে হবে, এগুলো পরিবর্তন করতে হবে। এবার দেখো ন্যারেশনে পার্সনের পরিবর্তন, ন্যারেশন পার্সন তো বুঝো, পার্সন কয় প্রকার, 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে যেটার ভিতরে আমি আছি, আমি, আমরা, আমাদের। সেকেন্ড পার্সন হচ্ছে 2টা, ইউ, ইউর। থার্ড পার্সন হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড বাদে পৃথিবীর সবকিছুই, তাই না? এখন এই ন্যারেশনে যে পার্সন গুলো থাকে, যেমন এখানে আছে আই একটা পার্সন, এখানে ইউর এটা একটা পার্সন, তো এই পার্সন গুলো সবসময় পরিবর্তন হবে, কি হবে, সবসময় পরিবর্তন হবে, ঠিক আছে, সবসময় পরিবর্তন হবে। আই আছে, আইটা কখন আই থাকবে না, এখানে ইউর আছে, ইউর পরিবর্তন হয়ে অন্য কিছু হয়ে যাবে। পার্সনের পরিবর্তনটা অনেকের মনে থাকে না, একদম সহজভাবে শেখায় দিচ্ছে। দেখো ন্যারেশনের পার্সনের পরিবর্তন, রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন, রিপোর্টেড স্পিচে যে ফার্স্ট পার্সনটা থাকবে, যেমন এখানে কি ফার্স্ট পার্সন, এটা কি অনুযায়ী পরিবর্তন হবে, এটা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, অর্থাৎ এই যে রিপোর্টিং ভার্ব সেড না, এটা সাবজেক্ট কোনটা, হাসান, তাহলে এই যে ফার্স্ট পার্সন এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এই হাসান অনুযায়ী পরিবর্তন হবে, ঠিক আছে, আই পরিবর্তন হবে কি অনুযায়ী, হাসান অনুযায়ী। এখন এই জিনিসটা মনে রাখা সহজ টেকনিকে, দেখো কি বললো, ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। সাবজেক্ট, একটা বাক্যে সাবজেক্ট কোথায় থাকে বলো তো, ফার্স্টে থাকে, কোথায় থাকে, ফার্স্টে, প্রথমে থাকে, তাহলে সাবজেক্ট যেহেতু একটা বাক্যের ফার্স্টে থাকে, তাহলে ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে, ঠিক আছে, ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে, মনে থাকবে সহজ। আর রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সন, যেমন ইউর, এই যে ইউর সেকেন্ড পার্সন, এটা কি অনুযায়ী পরিবর্তন হবে, এটা হচ্ছে যেহেতু ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী, তাহলে সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী, তাহলে ইউ পরিবর্তন হবে হচ্ছে তোমার এই যে অবজেক্ট মি অনুযায়ী পরিবর্তন হবে, ঠিক আছে। আর থার্ড পার্সন কি, থার্ড পার্সনের কোনো পরিবর্তন নাই, থার্ড পার্সন যেমন আছে এমনই থাকবে, এর কোনো পরিবর্তন নাই, ঠিক আছে, ওকে। তাহলে এই জিনিসটা ক্লিয়ার, কোনো কিছু না বুঝতে পারলে অবশ্যই আমাকে জানাবা, সিআরএম পেজে নক দিবা, আমার নাম খালিদ সাইফুল্লাহ, তুমি সিআরএম গ্রুপে গেলে আমি পাবা, বা আমার নাম সার্চ দিলেও পাবা, ঠিক আছে, আমার আইডি লাগলে বললো কমেন্টে দিয়ে দেবো। আচ্ছা এবার দেখো, এবার হচ্ছে তোমার নিকটবর্তী ওয়ার্ডগুলো দূরবর্তী ওয়ার্ডে পরিবর্তন হবে, অর্থাৎ এই পাশে যে ওয়ার্ডগুলো আছে এগুলো পরিবর্তিত হয়ে এই ওয়ার্ডে রূপ নিবে, ঠিক আছে, এই পাশের ওয়ার্ডগুলোকে এই ওয়ার্ডগুলোতে পরিবর্তিত করতে হবে। যেমন এখানে আছে হেয়ার মানে কি, এখানে এটা একটা কাছের ওয়ার্ড, হেয়ার মানে এখানে, এটাকে দূরবর্তী ওয়ার্ডে পরিবর্তন করো, দেয়ার মানে দেয়ার করে ফেলো সেখানে। আচ্ছা এখানে বলছে নাও মানে কি এখন, দেন মানে কি তখন, নাওকে দেন করে ফেলতে হবে। তারপর হচ্ছে তোমার টুডে মানে কি আজ, দ্যাট ডে মানে হচ্ছে কি সেই দিন, এরকম আর কি। সো এভাবে পরিবর্তন করো, দিস থাকলে এটা জাস্ট পড়ে ফেলবা, কাম থাকলে গো হয়। আচ্ছা আর হচ্ছে এখানে যে জিনিসটা সেটা হচ্ছে এই যে লাস্ট প্লাস সময়বাচক শব্দ, লাস্টের পরিবর্তে হবে দা প্রিভিয়াস, হ্যাঁ, লাস্ট প্লাস সময়বাচক শব্দ, যেমন বললাম লাস্ট মান্থ, তাহলে লাস্টের পরিবর্তে হবে দা প্রিভিয়াস, আর এ মান্থ বসে যাবে, MON দিস মান্থ। তা মনে করো আছে লাস্ট ইয়ার, তাহলে কি হবে, দা প্রিভিয়াস ইয়ার, লাস্ট উইক, দা প্রিভিয়াস উইক, ওকে, থাস থাকলে সো হবে, এগো থাকলে বিফোর হবে, এই তো। টেবিলগুলো একটু খেয়াল করো। এবার সবগুলো পরিবর্তন আমরা একটু একবারে দেখি, তো আগে যেটা বললাম এখন কিন্তু সব পরিবর্তন আমরা করব, তো এই ক্ষেত্রে নিজে ভিডিওটা পজ করবা, নিজে অ্যান্সার করে কমেন্ট বক্সে লিখবা, এরপরে আমার এটা দেখবা যে হয়েছে কিনা, তোমার ভুল হলে আবার যেন ডিলিট করে দিও না কমেন্ট, ওকে। আচ্ছা এরপর দেখো আমি তোমাদের কমেন্ট পড়ি।
অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স দেখো, তাহলে এই অংশটুকুর পরিবর্তন তো আমরা অলরেডি পারি, যে আমি এখানে লিখলাম ইউ, এখানে যত তোমার অবজেক্ট আছে, মানে এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ অবজেক্ট আছে তাহলে টোল্ড হবে, ইউ টোল্ড মি, ইনভার্ট কমা উঠে অ্যাসার্টিভ সেন্টেন্স দ্যাট বসে, তাই না? এগুলো তো আমরা জানি, যেগুলো জানি সেগুলো আর কিন্তু দ্বিতীয়বার বলবো না। ইউ টোল্ড মি দ্যাট। এইবার এটা পরিবর্তন করো, আই আছে, আই ফার্স্ট পারসন কি অনুযায়ী পরিবর্তন হয়? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, ইউ অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে আই আমার তো সাবজেক্ট লাগবে এখানে, তাই না? সাবজেক্ট, তাহলে ইউ এর সাবজেক্ট ফর্ম কি? ইউ, তাহলে এখানে হবে ইউ টোল্ড মি দ্যাট ইউ। ওকে, আর উইল থাকলে কি হয়? উড হয়, তাহলে ইউ উড, গো আছে গো, আর যা আছে তাই, আর টুডে আছে না, টুডেটা দ্যাট ডে হয়ে যাবে এখানে, গো দেয়ার দ্যাট ডে হবে, টুডে থাকলে কি হয়? দ্যাট ডে হয়, ঠিক আছে? তাহলে ইউ টোল্ড মি দ্যাট ইউ উড গো দেয়ার দ্যাট ডে, ঠিক আছে? এখানে জাস্ট আই আছে, এটা হয়ে যাবে কি? এটা হচ্ছে ফার্স্ট পারসন অনুযায়ী পরিবর্তন হবে, এটা আর কি। আচ্ছা এবার দেখো, এবার হচ্ছে তোমার কি, এটা আমার কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোয়েশ্চেন মার্ক আছে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স যেভাবে হয় রিপোর্টিং ভার্বটা ওইভাবে আমি লিখে ফেলতেছি। হ্যাঁ, তোমাদের তো পড়াইছি, এগুলো তো আর বলার দরকার নাই। সোয়াইব আস্কড মি। আচ্ছা এখানে কোনো কি নাই, ইনভার্ট কমার পরিবর্তে কিছু একটা বসবে, যেহেতু এখানে ডাব্লিউএস ওয়ার্ড নাই, তাহলে আমার এখানে কি হবে? ইফ হবে, ইফ, ডাব্লিউএস ওয়ার্ড না থাকলে ইফ। সো সোয়াইব আস্কড মি ইফ। ওকে, এইবার একটা কথা মনে রাখো, যে সেন্টেন্সে থাকুক, রিপোর্টেড স্পিচটা যে সেন্টেন্সে থাকুক, ওইটাকে তোমার করে পড়তে হবে, করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মে, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের রূপে তোমাকে করতে হবে। অর্থাৎ রিপোর্টেড স্পিচটা যে সেন্টেন্সে থাকুক, হ্যাঁ, তোমাকে এটা করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন প্রণালীতে। অর্থাৎ প্রথমে সাবজেক্ট বসাতে হবে, এরপরে ভার্ব বসাতে হবে, এরপরে অবজেক্ট বসাতে হবে, ঠিক আছে? এই নিয়মে করতে হবে। রিপোর্টেড স্পিচ যে সেন্টেন্সে থাকুক, তোমার প্রথমে সাবজেক্ট বসাবা, এরপরে ভার্ব, এরপরে অবজেক্ট। আচ্ছা এখন আমার এখানে সাবজেক্ট খুঁজে বের করো, যে তোমার প্রথমে সাবজেক্ট লাগবে, ইউ হচ্ছে এখানে সাবজেক্ট। আর ইউ লুকিং ফর আ জব, ইউ সাবজেক্ট, ইউ সেকেন্ড পারসন কি অনুযায়ী পরিবর্তন হয়? রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন, মি অনুযায়ী পরিবর্তন হবে। এখন আমার যেহেতু সাবজেক্ট লাগবে, তাহলে মি এর সাবজেক্ট কি? মি এর সাবজেক্ট হচ্ছে আই। তাহলে সোয়াইব আস্কড মি ইফ আই। ওকে, এইবার দেখো ভার্ব লাগবে, ভার্ব কই? এজ আর, এম ইজ আর থাকলে সেখানে কি বসাইতে হয়? ওয়াজ ওয়্যার বসাইতে হয়। আই যেহেতু সিঙ্গুলার, তাই এখানে ওয়াজ হবে, ইফ আই ওয়াজ, আর বাদ বাকি যা আছে সব বসায় দাও, লুকিং ফর এ জব, এটার কোনো পরিবর্তন নাই, শেষে কিন্তু আবার কোয়েশ্চেন মার্ক দিয়ে দিও না এখানে ভুল করে, ঠিক আছে? ভুল হবে কিন্তু। ওকে, তাহলে সোয়াইব আস্কড মি ইফ আই ওয়াজ লুকিং ফর এ জব। আচ্ছা এবার দেখো, এবার কি বলতেছে? ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, যেহেতু ভার্ব দ্বারা শুরু হয়েছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তো ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব কি করতে হয় মনে আছে? হি ক্লোজ দ্য উইন্ডো, ধরো হচ্ছে বন্ধ করো, আদেশ করলো না অনুরোধ করলো, বুঝতেছি না, সো আমি টোল্ড দিলাম, হি টোল্ড মি। আচ্ছা, ইনভার্ট কমা উঠে কি বসে? টু, হি টোল্ড মি, আর এখানে আছে ক্লোজ দ্য উইন্ডো, এর কোনো পরিবর্তন নেই, বসায় দাও, শেষ। ক্লোজ দ্য উইন্ডো, হি টোল্ড মি টু ক্লোজ দ্য উইন্ডো। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। কোর্স দেখো, তোমরা যারা 26 ব্যাচের ক্লাসটা দেখতেছো অথবা 27 ব্যাচের, হ্যাঁ, তো নর্মালি 26 ব্যাচ তোমাদের হাতে খুব কম সময়, তোমাদের ভিতরে অনেকে আছে সারা বছর পড়ালেখা করো না, এরকম স্টুডেন্ট কিন্তু আছে, আমাকে প্রায় নক দেয়, তো বলে ভাই আমি কি আপনার ক্লাসটা করলে, আপনার কোর্সটা করলে আমি সব কভার করতে পারবো, মোটামুটি একটা ভালো রেজাল্ট করতে পারবো? মোটামুটি কেন, এই 2 মাস তুমি যদি আমার ক্লাস করো, আমার কথা শোনো, তাহলে তুমি ভালো একটা রেজাল্ট করতে, অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবা, এর আগেও করেছে। সো তোমরা যারা ইংলিশ নিয়ে এখনো মানে হতাশা আছো, শঙ্কায় আছো, তারা নিঃসন্দেহে আমার এই কোর্সে ভর্তি হয়ে যেত। ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার একদম ফুল কমপ্লিট করে দেবো তোমাদেরকে, ঠিক আছে? কোনো সমস্যা না। 27 ব্যাচ যারা আছো ভর্তি হয়ে যাও, আমি একাডেমিক অ্যাডমিশন একসাথে পড়াই, যাদের ঢাকা ইউনিভার্সিটির স্বপ্ন ভর্তি হয়ে যাও, শেষ। আমার ক্লাস যারা দেখছো তারা তো জানোই অলরেডি, নতুন করে বোঝানোর কিছু নেই। এখন ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের লেটের নিয়মটা শিখতে হবে। এই লেটের নিয়মটা হচ্ছে একটু জটিল, সো একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবা, হ্যাঁ, আমি অনুরোধ করতেছি। লেটের নিয়মটা একটু জটিল, সো একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবা, কারণ তুমি যদি না বুঝতে পারো ওইটা কিন্তু আমি কি ধরতে পারবো না, ঠিক আছে? তো দেখো এখানে বলতেছে কি লেটের নিয়ম কি বলতেছে? রিপোর্টেড স্পিচে লেটস বা লেটাস থাকলে, মানে রিপোর্টেড স্পিচে যদি লেটাস আছে এখানে, যদি এটা থাকে, তাহলে রিপোর্টিং ভার্ব হবে প্রপোজ টু। কি হবে? রিপোর্টিং ভার্ব কি হবে? প্রপোজ টু হবে। যে রিপোর্টিং ভার্বের পরিবর্তে প্রপোজ টু হবে। এখন প্রপোজ টু কেন হয় এটা আমার যদি জানতে পারি আমি বা বুঝতে পারি, তাহলে আমার মুখস্থ করা লাগবে না। দেখো লেটস বা লেটাস যখন আমি বাক্যে ব্যবহার করি, তখন এটা দ্বারা নর্মালি আমি কাউকে কোনো কিছুর প্রস্তাব দিই। আমি বললাম
চল বন্ধু খেলা করে আসি, বা চলো আজকে আমরা ফুটবল খেলি, বা চলো আজকে আমরা কলেজ পালায় গিয়ে ক্রিকেট খেলি, বা হচ্ছে বললা যে চল আজকে হচ্ছে তোদেরকে চল হচ্ছে কি আমরা আজকে একটা পিকনিক করি, বা চল আজকে কোথা থেকে ঘুরে আসি। তো এই যখন তোমাকে বলতেছে যে চলো আমরা হচ্ছে কোথা থেকে ঘুরে আসি, তার মানে কি তোমাকে প্রস্তাব দিচ্ছে, সে তোমাকে ঘুরে আসো, কোথা থেকে ঘুরে আসার প্রস্তাব দিচ্ছে। চলো আজকে আমরা সবাই ক্রিকেট খেলি। তো এটা বলার মাধ্যমে সে তোমাকে কি কোন একটা বিষয় প্রপোজ করলো, প্রস্তাব দিল যে চলো অন্য কিছু না করে আজকে আমরা ক্রিকেট খেলি, প্রস্তাব দিচ্ছে। তো লেটস বা লেটাস যখন আমরা বাক্যে ব্যবহার করি, এটা দিয়ে নরমালি আমরা প্রস্তাব দিই কাউকে কোনো কিছু করার, ঠিক আছে কিনা। এই জন্য আমাদের রিপোর্টিং ভার্বটা পরিবর্তিত হয়ে প্রপোজ টু হয়, কারণ প্রপোজ শব্দের অর্থ হচ্ছে প্রস্তাব দেওয়া। তাহলে আর বলবা না। আচ্ছা, এবার দেখো ইনভার্টেড কমা উঠে কি বসে, ডিফারেন্ট। লেটস বা লেটাস এর নিয়ম একটু ডিফারেন্ট। তোমার হচ্ছে ইনভার্টেড কমা উঠে কি বসে, সেখানে দ্যাট বসে। এবার দ্যাটের পরে মানে এক এক করে দেখায়, এখানে হি বসালা, সেইড টু, যেহেতু লেটস বা লেটাস আছে প্রস্তাব দিচ্ছে, তাই এখানে প্রপোজ টু দিলা, মি বসালা। এবার ইনভার্টেড কমা ওঠানোর পরে এই যে ইনভার্টেড কমার পরিবর্তে তুমি এখানে দ্যাট বসালা, কি বসালা, দ্যাট বসালা। এবার একটু খেয়াল করো, এবার তোমার কি করতে হবে, এবার এখানে তোমার হচ্ছে সাবজেক্ট হিসেবে উইও বসতে পারে, দেও বসতে পারে। এই যে এখানে লেখা আছে উই বা দেই শুড বসায় দিবা ডিরেক্ট, উই বা দেই শুড। হ্যাঁ, উই বা দেই শুড। সো উই কখন বসে, দেই কখন বসে, এটা তোমাদের পরে বোঝাচ্ছি। দেখো নরমালি সবসময় উই বসে, কি বসে, উই বসে। দে মাঝে মধ্যে বসতে পারে, একদম খুব 10% ক্ষেত্রে বসতে পারে দে। হ্যাঁ, তাহলে এখানে উই নরমালি বসে, কারণ আসের হচ্ছে সাবজেক্ট ফর্ম উই না, এই জন্য এখানে নরমালি উই বসে, কি বসে, উই বসে। ওকে, তো ধরো আমি এখানে উই দিলাম, এইবার হচ্ছে কি শুড বসবে, এই যে শুড আর পরে যা আছে তাই। তাহলে হি প্রপোজ টু মি দ্যাট উই শুড গো হোম। আচ্ছা, দে কখন বসে, ডেটা কখন বসে, এবার একটু দেখো। সবকিছু তো আগের মতো, হি সেড টু মি, সো এখানে হয়ে গেল হি প্রপোজ টু, হি সেড টু দেম, এখানে হয়ে গেল হি প্রপোজ টু দেম, ইনভার্টেড কমা উঠে দ্যাট বসলো। আচ্ছা, এবার দেখো এখানে সাবজেক্ট হিসেবে দে বসছে, দে কেন বসছে, এই যে এটা খেয়াল করো। সাবজেক্ট, রিপোর্টিং ভার্বে সাবজেক্ট এন্ড অবজেক্ট যদি আই অথবা মি বাদে থাকে, উইদাউট আই অথবা মি, মানে এই যে রিপোর্টিং ভার্ব না, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি, হি, রিপোর্টিং ভার্ব এটা, তো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে হি, অবজেক্ট কোনটা, দেম। তো এই সাবজেক্ট এবং অবজেক্ট যে কোনো একটাই যদি হচ্ছে তোমার ফার্স্ট পারসন না থাকে, মানে আই অথবা মি না থাকে, সেক্ষেত্রে তোমার এই যে রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা এখানে দ্যাটের পরে দে হবে, কি হবে, দ্যাটের পরে দে হবে। আরেকবার বলি, যেহেতু এটা রেকর্ডেড ক্লাস, তোমরা বুঝতে পারতেছো কিনা আমি জানি না। কি বলেছি, রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা যদি, এই যে সাবজেক্ট আর এই অবজেক্ট, এই দুইটার কোনোটাই যদি কোনো একটা যদি ফার্স্ট পারসন না হয়, হ্যাঁ ফার্স্ট পারসন না হয়, ঠিক আছে, অর্থাৎ এই দুইটার কোনো একটাতে যদি হচ্ছে তোমার আই বা মি না থাকে, তাহলে তুমি সেখানে সাবজেক্ট হিসেবে তোমার দে নিতে হবে। যেমন এখানে তুমি দেখো যে এটা সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, এই দুইটার কোনোটাতেই কিন্তু তোমার ফার্স্ট পারসন নেই, আছে হি থার্ড পারসন, দেমও থার্ড পারসন, ফার্স্ট পারসন এখানে আছে, আই অথবা মি আছে নাই। এজন্য আমি এখানে কি করছি দেখো, এজন্য আমি এখানে হচ্ছে তোমার দ্যাটের পরে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট পরে, দ্যাটের পরে আমি দে নিয়েছি সাবজেক্ট, আর পরে তো শুড হবে, শুড গো হোম, এটার কোনো পরিবর্তন নাই। ক্লিয়ার? এরপরে না বুঝতে পারলে আমাকে জানাও, আমি তোমাকে দরকার হলে ভালো করে বুঝাই দিব পরে অন্যভাবে। আচ্ছা, রুল নাম্বার 2 দেখো। এবার যদি রিপোর্টেড স্পিচে লেটস বা লেটাস বাদে অন্য কিছু থাকে, তো লেটস বা লেটাস বাদে অন্য কি থাকতে পারে, এই যে লেট হিম, হ্যাঁ লেট হিম, লেট মি, লেট হার, লেট দেম, ঠিক আছে, এইগুলো যদি থাকে, লেটস বা লেটাসের পরিবর্তে যদি লেট হিম, লেট মি, লেট হার, লেট দেম, এইগুলো যদি থাকে এবং যদি অনুরোধ বোঝায়, কি বোঝায়, অনুরোধ বোঝালে তুমি সেখানে রিপোর্টিং ভার্ব দিবা রিকোয়েস্টেড। যেমন এখানে বলছে দেখো, হি সেড, সে বলেছিল, লেট মি কাম ইন, আমাকে ভিতরে আসতে দাও। হ্যাঁ, সে বলেছিল আমাকে ভিতরে আসতে দাও, মানে ধরো টিচার ক্লাস নিচ্ছে, তো স্টুডেন্ট বাইরে দাঁড়িয়ে বলতেছে যে আমাকে ভিতরে আসতে দিন, ভিতরে মানে সে ভিতরে আসতে দিন, সে বলেছিল ভিতরে আসতে দিন। সে কি অনুরোধ করতেছে না এখানে? সে যদি অনুরোধ না করতো তাহলে তো সে অনুরোধ মানে এটা না বলে ভিতরে ঢুকে যেত। যেহেতু বলতেছে ভিতরে আসতে দিন, তার মানে সে বাইরে দাঁড়ায় আছে, ভিতরে আসার জন্য তার পারমিশন দরকার, অনুমতি দরকার।
এছাড়া সে ভিতরে আসতে পারবে না। সো এখানে অনুরোধ বোঝাচ্ছে, সো অনুরোধ বোঝার কারণে আমি এখানে দিছি রিকোয়েস্টেড, কি দিয়েছি রিপোর্টিং ভার্ব রিকোয়েস্টেড, হি রিকোয়েস্টেড। আচ্ছা এবার ইনভার্ট কমাটের পরিবর্তে কি বসে, দ্যাট বসে, দ্যাট বসে, কি বসে, দ্যাট বসে। এবার তুমি এখানে তোমার কি লাগবে, সাবজেক্ট লাগবে, রাইট। আচ্ছা এবার দেখো লেটের পরে কি আছে, মি, এই মিটা কোন পার্সন, মিটা কোন পার্সন, মিটা কোন পার্সন, ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন না, তাহলে ফার্স্ট পার্সন কি অনুযায়ী পরিবর্তন হয় বলো, অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, সরি সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। তাহলে আমার যে, তার মানে মিটা আমার এখানে হি অনুযায়ী পরিবর্তন হবে। আমার যেখানে সাবজেক্ট লাগবে তো হি এর সাবজেক্ট তো হি, এই জন্য আমি এখানে হি দিলাম। এরপরে তুমি যেটা করতে হবে, এরপরে তুমি যেটা করবা যে এই জিনিসটা মুখস্থ বসায় দেবা, মাইট বি অ্যালাউড টু, মাইট বি অ্যালাউড টু এরপরে যা আছে বসায় দেবা, might be allowed to, he might be allowed to, he সাবজেক্টের পরে he might be allowed to, কাম থাকলে গো হয়, গো দিলাম, আর এখানে ইন, he might be allowed to go in। হ্যাঁ এখন তুমি এখানে শুধু might দিতে পারো, he might go in। যারা মনে করো অনেকে এই কোশ্চেন করতেছে ভাই এখানে এত বড় might be allowed to কেন, শুধু might দিলে কি হয় না, হ্যাঁ হবে, সমস্যা নাই, তুমি দিবা he requested that he might go in, ঠিক আছে। তাহলে যদি লেটস বা লেটাস থাকে তাহলে তোমার সাবজেক্টের পরে শুড বসে, আর যদি হচ্ছে তোমার কি বা তোমার হচ্ছে লেটস বা লেটাস বাদে অন্য কিছু থাকে, লেট মি লেট হিম এগুলো থাকে, তাহলে কি বসে, মাইট বসে। মনে থাকবে, একটু মনে করে রাখতে হবে, হ্যাঁ একটু মনে করে রাখতে হবে, লেটের নিয়মটা মাঝে মধ্যে কিছু বোর্ডে দিয়ে দেয়, কয়েকটা বোর্ডে দিয়ে দেয়। এবার দেখো আগের মতোই সব লেটাস বা লেটস বাদে যদি অন্য কিছু থাকে, লেট হিম লেট মি লেট হার থাকে, এবং যদি আদেশ বোঝায়, তুমি বাক্য দেখলে বুঝবা, যদি আদেশ বোঝায়, যদি আদেশ বোঝায় তাহলে তুমি কি করবা, সব আগের মতোই, শুধু তোমার ওই রিপোর্টেড স্পিচের সাবজেক্টের পরে একটা শুড হবে, কি হবে, শুড হবে। যেমন এখানে বলছে দ্য টিচার সেড, শিক্ষক বললেন, লেট দেম গো আউট, তাদেরকে বাইরে বের করে দাও, হ্যাঁ তাদেরকে বাইরে যেতে দাও। শিক্ষক বললেন তাদেরকে বাইরে যেতে দাও, শিক্ষক তো আদেশ করে, শিক্ষক তো অনুরোধ করে না, তাই না। তাহলে শিক্ষক বললেন তাদেরকে বাইরে যেতে দাও, আদেশ করলো, এই জন্য আমি এখানে রিপোর্টিং ভার্ব দিলাম অর্ডার, অর্ডার মানে আদেশ করা। দ্য টিচার অর্ডার্ড, শিক্ষক আদেশ করলেন। আচ্ছা এবার এখানে যে রিপোর্টেড তোমার হচ্ছে ইনভার্টেড কমা আছে, এটার পরিবর্তে কি হবে, দ্যাট হবে। এবার এখানে কি আছে, দেম, কি আছে, দেম, দেম তো থার্ড পার্সন, থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয়, থার্ড পার্সনের কিন্তু কোনো পরিবর্তন হয় না। তো আমার যেহেতু এখানে সাবজেক্ট লাগবে, তাহলে দে সাবজেক্ট, দেমের সাবজেক্ট ফর্ম কি, দেই, এজন্য দেই লিখলাম। এটা মাইট না, এটা ভুল হয়েছে, হ্যাঁ এটা বসে গেছে আর কি, মাইট না, এখানে কি হবে, শুড হবে, শুড আর গো আউট, শেষ। তো এই তিনটা নিয়ম একটু মনে থাকবে, শেষ, এই তিনটা নিয়ম একটু মনে থাকবে। লেটের যে নিয়ম, একটা হচ্ছে লেটাসের একটা নিয়ম, তা হচ্ছে লেট আস লেটস বাদে আর দুইটা নিয়ম, জাস্ট এটা একটু মনে রাখবা, ওকে। আচ্ছা এখানে কি বলতেছে, হি সেড লেট মি ডু হোয়াট আই ওয়ান্ট, সে বলেছিল আমাকে করতে দাও যা আমি চাই, ওকে। এগুলো তো হচ্ছে, এটা বোঝানোর কিছু নাই। এরপরে চলে যাই, মানে এটা জাস্ট এতক্ষণ যা শিখলা সেটা অনুযায়ী পরিবর্তন আর কি এখানে। এবার এখানে তোমার বলতেছে অপটেটিভ সেন্টেন্স, পরিবর্তন করে ফেলো, কি হবে, মে দ্বারা শুরু হয়েছে মানে অপটেটিভ সেন্টেন্স, তাই না। তাহলে এখানে লিখো আই, আচ্ছা অপটেটিভ সেন্টেন্সের জানি কি হয়, রিপোর্টিং ভার্ব কি হয় পরিবর্তিত হয়ে, উইশড বা প্রে, আমি এখানে উইশ দিলাম, আই উইশড কামাল, আই উইশড কামাল, ইনভার্টেড কমাতে কি বসে, দ্যাট, সো আই উইশড কামাল দ্যাট। আচ্ছা এবার আমি তোমাদের বলেছিলাম যে সেন্টেন্সই থাকুক তুমি কোন গঠন প্রণালী অনুযায়ী করবা, প্রথমে সাবজেক্ট বসাবা, এরপরে ভার্ব, এরপর অবজেক্ট, রাইট। তাহলে এখানে সাবজেক্ট কই, ইউ হচ্ছে সাবজেক্ট, ইউ সেকেন্ড পারসন না, সেকেন্ড পারসন কি অনুযায়ী পরিবর্তন হয়, অবজেক্ট অনুযায়ী। এখন আমাদের যেহেতু এখানে লাগবে সাবজেক্ট, তাহলে কামালের পরিবর্তে কি, মানে কামালের পরিবর্তে হচ্ছে তোমার কি প্রনাউন ব্যবহৃত হয়, হি, আর হি এর সাবজেক্ট ফর্ম তো হি, সো এখানে তুমি দাও হি, আই উইশড কামাল দ্যাট হি। মে থাকলে কি হয়, মাইট হয়, তাই তো, আই মাইট, মানে সাবজেক্ট বসালাম, ভার্ব লাগবে, তো মে আছে ভার্ব, মাইট, সো হি মাইট, এরপর যা আছে এটা বসায় দাও, পাস ইন দ্য এক্সাম, শেষ। তাহলে আই উইশড কামাল দ্যাট হি মাইট পাস ইন দ্য এক্সাম, শেষ। এবার হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স করে ফেললো। আমি প্রথমে দিলাম হি, আচ্ছা এটা যেহেতু এক্সক্লামেশন মার্ক আছে, এক্সক্লামেটরি সেন্টেন্স, তাহলে আমার এখানে রিপোর্টিং ভার্ব কি হবে, বলতেছে হাউ বিউটিফুল দ্য সিনারি ইজ, হ্যাঁ হাউ বিউটিফুল দ্য সিনারি ইজ, যে দৃশ্যটা কতই না সুন্দর, এটাতে কিন্তু আনন্দ প্রকাশ পাচ্ছে, সো আমি এখানে দেবো হি এক্সক্লেইমড উইথ জয়, আনন্দ প্রকাশ পেলে কি দিতে হয়, হি এক্সক্লেইমড উইথ জয়। ইনভার্টেড কমাতে কি বসে, দ্যাট, হি এক্সক্লেইম উইথ জয় দ্যাট।
কি লাগবে এবার আমার, কি লাগবে? সাবজেক্ট। বলেছে যে সেন্টেন্স থাকুক তোমাকে করতে হবে আগে সাবজেক্ট, তোমাকে আগে সাবজেক্ট বসাতে হবে, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স অনুযায়ী করতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন প্রণালী অনুযায়ী করতে হবে। এখন তুমি একটা জিনিস মনে রাখবা যে এক্সক্লামেটরি সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব, এক্সক্লামেটরি সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব একদম শেষে থাকে। তাহলে এই বাক্যের সাবজেক্ট এবং দ্য সিনারি হচ্ছে সাবজেক্ট আর ইজ হচ্ছে এখানে ভার্ব। এক্সক্লামেটরি সেন্টেন্সের সাবজেক্ট আর ভার্ব শেষে থাকে। সো হাউ বিউটিফুল দ্য সিনারি ইজ, তো তুমি এখানে সাবজেক্ট বসাও দ্য সিনারি, দ্য সিনারি ইজ থাকলে কি হয়? ওয়াজ হয়। দ্য সিনারি ওয়াজ, অ্যামিজার থাকলে অজার হয়। সো দ্য সিনারি ওয়াজ। আচ্ছা এবার দেখো এখানে একটা নোট আছে, কি হট, হাউ এর পরিবর্তে ভেরি বসে। এখানে হট থাকুক বা হাউ থাকুক এটার পরিবর্তে কি বসবে? ভেরি। তো এটা উঠায় দাও, ঠিক আছে? ভেরি বসাও এটার পরিবর্তে, দ্য সিনারি ওয়াজ ভেরি, আর বিউটিফুল বসায় দাও এখানে, শেষ। তাহলে হি এক্সক্লেইম উইথ জয় দ্যাট দ্য সিনারি ওয়াজ ভেরি বিউটিফুল। ক্লিয়ার? ক্লিয়ার বিষয়টা? আচ্ছা এবার আমরা চলে এসেছি প্যাসেজ ন্যারেশনের নিয়মে। দেখো প্যাসেজ ন্যারেশনের আমি নিয়ম পড়ানোর সময় আমি শুরুর দিকে পড়াবো একদম সহজ সহজ নিয়মগুলো, সহজ সহজ যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো হচ্ছে আমি আগে পড়াবো, আর শেষের দিকে হচ্ছে একটু কঠিন নিয়মগুলো পড়াবো। ওকে, সো ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো, একটু মনোযোগ দিয়ে করো। এখানে প্যাসেজ ন্যারেশনের অনেকগুলো নিয়ম আছে। আর আরেকটা কথা বলে রাখি যে আমি নিয়ম, এটা হচ্ছে নিয়মের ক্লাস, তো নিয়মের ক্লাস দেখেই বসে থাকলে হবে না, দেখে বসে থাকলে হবে না। বোর্ড কোশ্চেন, এরপরে আমি আরেকটা ক্লাস দেবো বোর্ড কোশ্চেন সলভের উপরে, ওই ক্লাসটা মাস্ট দেখতে হবে, মাস্ট, অবশ্যই, বারবার বলতেছি। আর তোমরা হচ্ছে যারা ক্লাস দেখতেছো, হ্যাঁ নর্মালি তো 26 ব্যাচের জন্য আমাদের হচ্ছে ক্লাসগুলো, 27 ব্যাচও দেখতে পারো, সমস্যা নাই। তো তুমি কোন ব্যাচের এটা আমাদেরকে জানাই দিও, ওকে, যে তুমি কোন ব্যাচ থেকে ক্লাসটা দেখছো, যে ভাই আমি 26 বা 27। আচ্ছা এখন রুল নাম্বার 1 খুবই সহজ। দেখো প্যাসেজ ন্যারেশন নিয়ম করার ক্ষেত্রে তুমি প্যাসেজ ন্যারেশন যখন করবা, তোমার পরীক্ষা একটা প্যাসেজ দিবে, ওইটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হবে। তো ন্যারেশনটাকে ইনডিরেক্ট করার পূর্বে তুমি যে প্যাসেজটা তোমাকে দিয়েছে এটা একবার পড়ে নিবা, হ্যাঁ, এবং অর্থটা তুমি একটু বোঝার চেষ্টা করবা। কি করবা? অর্থটা একবার কিন্তু মাস পড়তে হবে শুরুতে, একবার রেটিং দিতে হবে, অর্থটা বোঝার চেষ্টা করবে। এখন তুমি যদি পরিপূর্ণ অর্থ না বুঝো কোনো সমস্যা নাই, ভাষা অর্থ বুঝলেও হবে। আরেকটা জিনিস তোমার দেখতে হবে যে কোন বক্তার সাথে কোন বক্তার কথা হচ্ছে। নরমালি একটা প্যাসেজে হচ্ছে দুইটা বক্তা থাকে, দুইজন বক্তার মধ্যে কথা হয়, দুইজন বক্তার মধ্যে কথা হয়, এর বাইরে থাকে না, আমি দেখি নাই কখনো। সো কার সাথে কার কথা হচ্ছে, কার সাথে কার কথা হচ্ছে, হ্যাঁ, এই দুইটা বক্তাকে তুমি খুঁজে বের করবা। যে কি নাটের সাথে বল্টুর কথা হচ্ছে বা বল্টুর সাথে নাটের কথা হচ্ছে, হ্যাঁ, তো এই বল্টু আর নাট এই দুইটা জিনিস তোমার মাথায় থাকতে হবে, ঠিক আছে? এই দুটো জিনিস তোমার মাথায় থাকতে হবে। তো সলিমউদ্দিনের সাথে কলিমউদ্দিনের কথা হচ্ছে, তাহলে সলিমউদ্দিন আর কলিমউদ্দিন এই দুইটা সাবজেক্ট বা এই দুইটা ব্যক্তির কথা তোমার মাথায় সবসময় থাকতে হবে, কারণ লাগবে এটা। আচ্ছা এটা হচ্ছে প্যাসেজ ন্যারেশনের 1 নম্বর নিয়ম আর কি, খুবই সহজ। 2 নম্বর নিয়ম কি দেখো, তোমার যদি হচ্ছে প্যাসেজ ন্যারেশনে ইয়েস থাকে, কি থাকে? ইয়েস থাকে, প্রচুর থাকে এগুলা। ইয়েস থাকলে তুমি সেখানে বসাবা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট, কি বসাবা? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট। নো থাকলে বসাবা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট, ঠিক আছে? রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট বসাবা। মানে ইয়েস মানে কি? ইয়েস মানে কি হ্যাঁ, আর অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ সূচক, নো মানে কি না, তো নেগেটিভ মানে হচ্ছে না সূচক। এই জন্য ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, হ্যাঁ, মানে না সূচক উত্তর দিলে হ্যাঁ সূচক উত্তর দিল, আর নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ মানে না সূচক উত্তর দিল। যেমন এখানে আছে হি সেড টু মি, আর ইউ ইল? হি সেড টু মি, সে আমাকে বলল তুমি কি অসুস্থ? আই রিপ্লাইড, আমি উত্তর দিলাম কি? নো আই এম নট। এখন এই জিনিসটার পরিবর্তন তোমরা পারো, তাই না? এতক্ষণ ধরে পড়ালাম, এটার পরিবর্তন তোমরা পারো, সো এটা আমি করবো না, আমি করবো পরেরটাই, যে আই রিপ্লাইড নো, আই রিপ্লাইড নো আই এম নট, এটার আমি হচ্ছে করবো। তো আমি প্রথমে আই বসালাম, আই, আর যেহেতু আমার এখানে নো আছে তাহলে আমি কি বসাবো? রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট। সো রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট, আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট, হ্যাঁ দ্যাট। এবার হচ্ছে কি আই আছে না এখানে, আই ফার্স্ট পারসন, কি অনুযায়ী পরিবর্তন হবে? কি অনুযায়ী পরিবর্তন হবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। সো এখানে আই থাকবে আর কি, দ্যাট আই। এম থাকলে কি হয়? এম ইজ আর থাকলে ওয়াজ আর হয়ে যায়। সো এখানে ওয়াজ দাও, আই ওয়াজ, আর নট, আই ওয়াজ নট। তাহলে এগুলো আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট আই ওয়াজ নট, শেষ। আচ্ছা গেল, এগুলো খুবই সহজ। আমি শুরুর দিকে যেগুলো তোমাদের পরিচিত রুল এগুলো দেখাচ্ছি আর কি, আর শেষের দিকে যেগুলো অপরিচিত রুল, যেগুলো থেকে বোর্ডে আসে এগুলো দেখাবো। দেখো স্যার থাকলে সেখানে হবে রেসপেক্টফুলি, কি হবে? রেসপেক্টফুলি হবে। স্যার একজন শ্রদ্ধার পাত্র,
স্যার হচ্ছে একজন সম্মানের পাত্র, আমরা স্যারকে শিক্ষকদেরকে সম্মান করি, শ্রদ্ধার সাথে দেখি। তো স্যার থাকলে এই স্যারের পরিবর্তে তুমি সেখানে লিখবে রেসপেক্টফুলি। রেসপেক্টফুলি মানে হচ্ছে শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে। স্যার যেহেতু সম্মানিত ব্যক্তি তাই তার পরিবর্তে রেসপেক্টফুলি ইউজ করতে হবে। যেমন এখানে দেখো সব পড়াবো না, আমি শুধু পরিবর্তনটা দেখাবো। এখানে বলছে দ্য স্টুডেন্ট সেড টু দ্য টিচার, এটা হয়ে গেল দ্য স্টুডেন্ট আস্কড দ্য টিচার। কিভাবে হলো তুমি তো জানো। এখন এখানে আছে কি আছে, স্যার আছে না, এই স্যারের পরিবর্তে আমি রেসপেক্টফুলি বসালাম, যে দ্য স্টুডেন্ট আস্কড দ্য টিচার রেসপেক্টফুলি, সম্মানের সাথে জিজ্ঞাসা করলেন। এর পরের পরিবর্তন তোমরা পারোই, এর পরের পরিবর্তন তো তোমরা পারোই, তাই না? তো হয়ে গেল, এটা তো আর পড়ানোর কিছু না, এগুলো তো অলরেডি দেখাইছি। ন্যারেশন করার নিয়ম তো তোমাদের দেখিয়েছি, শুধু প্যাসেজের নিয়মগুলো একটু দেখাচ্ছি। প্যাসেজ ন্যারেশনের নিয়ম দেখো, কাউকে কোনো কিছু বলে সম্বোধন করলে, যদি তোমার হচ্ছে প্যাসেজে হচ্ছে কাউকে কোনো কিছু বলে সম্বোধন করে, যেমন ব্রাদার, ফাদার, সিস্টার, কিং, লর্ড, ঠিক আছে, মানে যেটা বলেই সম্বোধন করুক, যেটা বলেই সম্বোধন করুক, সম্বোধন করলেই তুমি সেখানে অ্যাড্রেসিং অ্যাজ বসাবা। কি বসাবা? অ্যাড্রেসিং অ্যাজ বসাবা, ঠিক আছে? একদম শুরুতে, এটা কিন্তু একদম শুরুতে বসবে, রিপোর্টিং ভার্বের আগে একদম। তাহলে কাউকে কোনো কিছু বলে সম্বোধন করলে সেখানে কি হবে? অ্যাড্রেসিং অ্যাজ। যেমন এখানে বলছি হি সেড টু মি, সে আমাকে বলেছিল ব্রাদার, ভাই, কাম উইথ মি, আমার সাথে আসো। সে এখানে ভাই বলে সম্বোধন করেছে। এখন এই যে এজন্য আমি শুরুতে দিলাম অ্যাড্রেসিং। এখন দেখো ভাই বলে কাকে সম্বোধন করলো? আমাকে সম্বোধন করলো না। হি সেড টু মি, সে আমাকে বলেছিল ভাই আমার সাথে আসো। তাহলে সে কাকে ভাই বলে সম্বোধন করলো? আমাকে। তো যাকে সম্বোধন করবে সেই প্রোনাউনটা এখানে বসায় দিতে হবে। যেমন অ্যাড্রেসিং মি, আমাকে সম্বোধন করে এবার অ্যাজ হিসেবে, কি হিসেবে সম্বোধন করছে? ব্রাদার, তাহলে ব্রাদার বসায় দাও। সো অ্যাড্রেসিং মি অ্যাজ ব্রাদার, আমাকে ভাই হিসেবে সম্বোধন করে। এইবার তুমি বাদ বাকি কাজ করো। এই যে এবার এখান থেকে তুমি শুরু করো। এই যে হি টোল্ড মি টু গো উইথ হিম, এই পরিবর্তন তোমাদের শেখানো হয়ে গেছে, তাই না? সেন্টেন্সের পরিবর্তন কি করে করতে হয় তোমার ন্যারেশনে, তো এটা আমি আর কিন্তু দেখাবো না, এটা অলরেডি পড়ানো হয়ে গিয়েছে। আচ্ছা, এবার রুল নাম্বার 5 হচ্ছে একই বক্তার পরপর একাধিক বক্তব্য থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। দেখো একটা ন্যারেশনে একটা প্যাসেজ হচ্ছে একই বক্তার একাধিক উক্তি পরপর থাকতে পারে। প্যাসেজ ন্যারেশন হচ্ছে একটা বক্তার একাধিক কথা, একাধিক বক্তব্য, একাধিক উক্তি পরপর থাকতে পারে, ঠিক আছে? তো যদি এরকম থাকে তাহলে তুমি কি করবা? যেমন আমি তোমাদের উদাহরণ দিই, আমি বললাম কি দ্য টিচার সেইড আস, শিক্ষক আমাদেরকে বললেন, আই উইল, কি বললেন দেখো, আই উইল টেল ইউ অ্যান ইন্টারেস্টিং স্টোরি, আমি তোমাদেরকে একটা মজাদার গল্প বলবো। এরপরে বলছে ইটস অ্যাবাউট ট্রু ফ্রেন্ডস, এটা হচ্ছে দুইজন বন্ধুকে নিয়ে, দুইজন বন্ধুকে নিয়ে। এখন শিক্ষক এখানে কয়টা কথা বলছে? দেখো এই যে শিক্ষক এখানে বক্তা, তো এই যে বক্তা শিক্ষক, তার এখানে কয়টা কথা আছে, কয়টা উক্তি আছে, কয়টা বক্তব্য আছে? দুইটা। এটা কিন্তু পরপর। তো একই বক্তার যখন পরপর এরকম দুইটি কথা বক্তব্য থাকবে তখন আমি কি করব? দেখো তখন হচ্ছে আমি প্রথমবার নিব হচ্ছে সেইড অথবা টোল্ড। কি নিব? সেইড অথবা টোল্ড। দ্বিতীয়বার নেব অ্যান অ্যাডেড দ্যাট, আর তৃতীয়বার নেব অ্যান ফার্দার অ্যাডেড দ্যাট। যদি পরপর তিনটা কথা থাকে, যেমন এখানে টিচারের পরপর দুইটা কথা আছে, একটা হচ্ছে আই উইল টেল ইউ অ্যান ইন্টারেস্টিং স্টোরি, এরপরে আবার বলছে ইটস অ্যাবাউট ট্রু ফ্রেন্ডস, দুইটা আছে। তাহলে প্রথমবার নিব সেইড অথবা টোল্ড, দ্বিতীয়বার নিব অ্যান অ্যাডেড দ্যাট। আর যদি তৃতীয় কোনো কিছু থাকতো তাহলে আমি সেখানে নিতাম অ্যান ফার্দার সেইড দ্যাট। তো এই পরিবর্তনটা তোমরা একটু দেখো। তাহলে দ্য টিচার সেইড টু আস, এটা প্রথমবার কি হবে? সেইড অথবা টোল্ড। তো আমি এখানে লিখলাম দ্য টিচার টোল্ড আস দ্যাট, নিয়ম অনুযায়ী করাইছি তোমাদের। আই উইল টেল ইউ অ্যান ইন্টারেস্টিং স্টোরি, এটা তো কিভাবে পরিবর্তন হবে তোমরা জানো, পরিবর্তিত হয়ে যে এখানে হয়েছে যা হওয়ার স্টোরি। এইবার আমার কি এটা পরিবর্তন করতে হবে, তাই না? এখন এটা তো একই বক্তার দ্বিতীয় উক্তি, তো দ্বিতীয়বার কি নেব? অ্যান অ্যাডেড দ্যাট। দেখো কোনো ফুল স্টপ দেওয়া যাবে না, কোনো ফুল স্টপ বাদেই এখানে দিতে হবে অ্যান অ্যাডেড দ্যাট, and এর আগে কোনো ফুল স্টপ নয়। সো অ্যান অ্যাডেড দ্যাট, এইবার তুমি এটার পরিবর্তন করে ফেলো। ইট ওয়াজ অ্যাবাউট টু ফ্রেন্ডস, এটা হয়ে যাবে ইট ইজ অ্যাবাউট টু ফ্রেন্ডস, এটা হয়ে যাবে ইট ওয়াজ অ্যাবাউট টু ফ্রেন্ডস, নিয়ম অনুযায়ী, যে নিয়মগুলো তোমাদের পড়িয়েছি। ওকে, সো একই বক্তার পরপর একাধিক বক্তব্য থাকলে তোমার হচ্ছে কি হয়? অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমবার সেইড অথবা টোল্ড, দ্বিতীয়বার অ্যান অ্যাডেড দ্যাট, আর তৃতীয়বার হচ্ছে অ্যান ফার্দার সেইড দ্যাট। আচ্ছা, এবার দেখো আমরা হচ্ছে পরেরটাতে চলে যাই। কি বলতেছে? ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, ইন্টারোগেটিভ সেন্টেন্স একই বক্তার দুইটা কথা আছে পরপর, একই বক্তা পরপর দুইটা কথা বলেছে, দুইটা বক্তব্য দিয়েছে। এখন এই দুইটা বক্তব্য, দুইটা কথাই যদি তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, তো সেক্ষেত্রে তুমি কি করবা? প্রথমবার দিবা আস্কড, দ্বিতীয়বার দিবা অ্যান্ড অলসো আস্কড। যদি মনে করো তৃতীয়বার থাকে না, নর্মালি আমি দেখি নাই, তৃতীয়বার যদি তৃতীয় কোনো কথা বক্তব্য থাকে সেক্ষেত্রে তুমি দিতে পারো হচ্ছে অ্যান্ড ফার্দার আস্কড,
ফার্দার আস্কড, এটা তুমি দিতে পারো। ঠিক আছে, যেমন এখানে বলছে মাই ফ্রেন্ড সেড টু মি, আমার বন্ধু আমাকে বলেছিল, আর ইউ হোম, তুমি কি বাসায় আছো, উইল ইউ প্লে টুডে, তুমি কি আজকে খেলা করবা। দেখো তাহলে মাই ফ্রেন্ড এখানে কয়টা কথা বলছে, দুইটা কথা। এখানে আমার বন্ধু দুইটা কথা আছে, একটা হচ্ছে আর ইউ, সে বলছে তুমি কি অসুস্থ, তুমি কি বাসায় আছো, উইল ইউ প্লে টুডে, তুমি কি আজকে খেলা করবা। তাহলে এখানে এই যে মাই ফ্রেন্ড, এই বক্তার এখানে পরবার দুইটা কথা আছে, দুইটা হচ্ছে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে প্রথমবার আমি নিলাম এই যে আস্কড নিলাম, হ্যাঁ, এই যে হি সেড টু মি আছে, নিলাম মাই ফ্রেন্ড আস্কড মি, আর এই পরিবর্তন তোমরা জানো। এবার আমি কি করব, এই যে এখানে and নিলাম, এটার পরিবর্তন করবো আর কি, এটার পরিবর্তন। তো আমি নিলাম and also asked, এবার তুমি এটা পরিবর্তন করো, will you play today আছে, এটা হয়ে যাবে if I would play that day। তো এটা নিয়ম অনুযায়ী পরিবর্তন হয়েছে, যে নিয়ম তোমাদের পড়িয়েছি আর কি। হ্যাঁ, আচ্ছা, এই যে কোর্সের বিজ্ঞাপন এসেছে আবার। হ্যাঁ, তোমরা চাইলে 26 হোক 27 হোক তোমরা আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। নর্মালি 26-এর কথা বলি, হাতে বেশি দিন তো সময় নেই তোমাদের আর। সো তোমরা চাইলে আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। এই 2 মাসে তুমি যদি আমার ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের ক্লাসগুলো করো, মানে পেইড ব্যাচে ভর্তি প্রিমিয়াম ক্লাসগুলো তুমি যদি করো, তো স্বল্প সময়ের ভিতরে তোমার সিলেবাস তো শেষ হয়ে যাবে এবং তুমি খুব ভালো একটা মার্ক ক্যারি করতে পারো। যারা সারা জীবন পড়ো নাই তাদের জন্য এটা পারফেক্ট একটা কোর্স, যারা সারা জীবন পড়েছো তাদের জন্য A+ পাওয়ার জন্য খুবই সহায়ক বা সাপোর্টিভ একটা কোর্স এটা হবে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো 7 নম্বর রুল আমাদের কি বলতেছে, ভিন্ন ভিন্ন সেন্টেন্সের পর দুটি উক্তি থাকলে সেন্টেন্সের নিয়ম অনুযায়ী রিপোর্টিং ভার্ব হবে। মনে করো একই বক্তা দুইটা কথা বলছে, পরপর দুইটা কথা বলছে, তো একটা হচ্ছে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সে, আরেকটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। একটা মনে করো এক্সক্লামেটরি সেন্টেন্সে, আরেকটা মনে করো যে হচ্ছে তোমার অপটেটিভ সেন্টেন্সে। তো সেই ক্ষেত্রে তুমি কি করবা, এই যে এখানে লেখা আছে যে দুইটি উক্তি থাকলে সেন্টেন্সের নিয়ম অনুযায়ী রিপোর্টিং ভার্বটা বসবে, অর্থাৎ যেটা যে সেন্টেন্সে আছে ওই সেন্টেন্সের নিয়ম অনুযায়ী রিপোর্টিং ভার্বটা বসবে। দেখো উদাহরণ দিব, হি সেড টু মি, সে আমাকে বলেছিল, আই ডিড নট ফাইন্ড দ্য বুক, আমি বইটি খুঁজে পাইনি। তাহলে আবার সে বলতেছে, ওয়ার ডিড ইউ কিপ ইট, তুমি এটা কোথায় রেখেছিলে। তাহলে এখানে এই যে হি যে বক্তা, সেখানে পরপর দুইটা কথা বলছে, একটা হচ্ছে আই ডিডন্ট ফাইন্ড দ্য বুক, আর একটা বলছে ওয়ার ডিড ইউ কিপ ইট, তুমি এটা কোথায় রেখেছিলে। দুইটা কথা বলছে। এখন প্রথমটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, যেমন সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে বাক্যটা, তার মানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আর দ্বিতীয়টা দেখো ইন্টারোগেটিভ মার্ক আছে এখানে, কোয়েশ্চেন মার্ক, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন আমি রিপোর্টিং ভার্ব কি লিখবো, তাহলে যেটা এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স এর নিয়ম অনুযায়ী রিপোর্টিং ভার্বটা বসবে। এটা যেহেতু হচ্ছে তোমার কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে এটার নিয়ম অনুযায়ী আমার রিপোর্টিং ভার্বটা বসবে। বিষয়টা দেখো ভালো করে বোঝাই। তাহলে এখানে হি সেড, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স না, তো এখানে আমি হচ্ছে হি লিখলাম, অ্যাসার্টিভ সেন্টেন্স, এখানে রিপোর্টিং ভার্ব অবজেক্ট আছে, এজন্য আমি এখানে টোল্ড দিলাম, সেড টু হতে পারে, হি টোল্ড মি, তারপর ইনভার্ট কমা উঠে দ্যাট, তারপরে আই ডিডন্ট ফাইন্ড দ্য বুক, এটা যে নিয়মে পরিবর্তন হবে সেই নিয়মে এটা পরিবর্তন হয়েছে। এবার এটার পরিবর্তন আমি প্রথমে কি লিখলাম, এন্ড লিখলাম, কি লিখলাম, এন্ড দিলাম। তো একই বক্তা দুইটা কথা। এখন এটা যেহেতু কোয়েশ্চেন মার্ক আছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব কি হয়, আস্কড হয়, সো এ দিলাম এন্ড আস্কড। ঠিক আছে, এন্ড আস্কড। আচ্ছা, এবার হচ্ছে তোমার এই যে তোমার হচ্ছে এখানে কি হলো, ডাব্লিউএস ওয়ার্ড আছে, তাহলে ডাব্লিউএস ওয়ার্ডটা বসে চলে, এরপরে এই পরিবর্তন কি হবে তোমরা তো জানোই, সেটা পড়ানোর দরকার নেই। এই হচ্ছে কথা। হ্যাঁ, একটু ভালো করে দেখো, ইনশাআল্লাহ বুঝতে পারবা। আচ্ছা, এবার দেখো রুল নাম্বার 8, থ্যাংক ইউ কংগ্রাচুলেশন থাকলে কি হবে। হ্যাঁ, রুল নাম্বার 8 দেখো ভালো করে, এর পরের নিয়মগুলো ভালো করে দেখো। সো তোমার হচ্ছে অনেক সময় প্যাসেজে থাকবে থ্যাংক ইউ জানাবে, কংগ্রাচুলেশন, এই শব্দগুলো থাকবে, থাকে তাহলে এই যে এইভাবে কি, থ্যাংক ইউ থাকলে হি থ্যাঙ্কড হিম, মানে এরকম, হি থ্যাঙ্কড হিম অ্যান্ড সেড দ্যাট বা আস্কড হিম, এরকম হবে। হ্যাঁ, আর যদি কংগ্রাচুলেশন থাকে তাহলে হবে হি কংগ্রাচুলেটেড হিম, মানে এটা আগে বসে যাবে একদম শুরুতে, হি কংগ্রাচুলেটেড হিম অ্যান্ড সেড দ্যাট। এখন এই হিমের জায়গায়, এই হি এর জায়গায় আর এই হিমের জায়গায়, এই দুইটা জায়গায় পরিবর্তন হতে পারে, মানে যেটা থাকবে ওইটা বসাবা, সাবজেক্ট যেটা থাকবে সেটা তুমি হি এর জায়গায় বসাবা, অবজেক্ট যেটা থাকবে অবজেক্টের জায়গায় সেটা বসাবা। ঠিক আছে, আর এই নিয়মটা ফলো করবা। ধরুন এখানে বলছে যে কংগ্রাচুলেশনস, হ্যাঁ অভিনন্দন, ওয়েন ডিড ইউ গেট ইট, তুমি এটা কখন পেয়েছিলে। মাই ফাদার সেড টু মি, আমার বাবা আমাকে বলেছে, তুমি এটা কখন পেয়েছিলে, কখন পেয়েছিলে। হ্যাঁ, তাহলে আমার বাবা, এই যে আমার বাবা কিন্তু আমাকে এখানে এই যে মাই ফাদার, এটা হচ্ছে সাবজেক্ট, এটা রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমার বাবা কিন্তু আমাকে কংগ্রাচুলেশন জানাইছে, তাহলে আমি এখানে কি দিব, মাই ফাদার, কি দিব, মাই ফাদার কংগ্রাচুলেশন, না তাহলে হবে কংগ্রাচুলেটেড মি। আমার বাবা আমাকে কংগ্রাচুলেশন জানাইছে না, তো এই যে হি কংগ্রাচুলেটেড হিম, তো এখানে মাই ফাদার কংগ্রাচুলেটেড মি, যেহেতু আমার বাবা আমাকে কংগ্রাচুলেশন জানাইছে, তো মাই ফাদার কংগ্রাচুলেটেড মি।
এবার কি হবে, এখন এটা যেহেতু হচ্ছে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই হবে এখানে অ্যান্ড দিতে হবে। এই যে এখানেও কিন্তু ছিল অ্যান্ড দিলাম, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই আস্কড হলো, আস্কড অ্যান্ড আস্কড, এরপরে যা আছে তাই কি when did you get it, এটার পরিবর্তন যেভাবে করতে হয় নিয়ম অনুযায়ী সেভাবে করলাম। So my father congratulated me and asked when I had got it। ঠিক আছে, ওকে, খেয়াল করবা। এবার ভুলের কারণে দুঃখ প্রকাশ করে যদি সরি বলে বা আম সরি বলে, তাহলে তুমি রিপোর্টিং ভার্ব হিসেবে নিবা অ্যাপোলোজাইজ। কি নিবা? অ্যাপোলোজাইজ শব্দের অর্থ হচ্ছে ক্ষমা প্রার্থনা করা, ক্ষমা চাওয়া। তো সরি বলে আম সরি বলে নরমালি আমরা কি চাই? আমরা হচ্ছে ক্ষমা প্রার্থনা করি। সো তুমি হচ্ছে অ্যাপোলোজাইজ এই ভার্বটা নিবা। সো এখানে বলছে ওয়াই হ্যাভ ইউ নট ফিনিশড ইউর হোমওয়ার্ক, তুমি তোমার কাজ হোমওয়ার্ক কেন শেষ করো নাই? তুমি তোমার হোমওয়ার্ক কেন শেষ করো নাই? সেড দ্য টিচার, শিক্ষক বললেন, শিক্ষক বললেন যে তুমি তোমার হোমওয়ার্ক কেন শেষ করো না। এবার কি বলতেছে? সরি, দুঃখিত স্যার, সরি স্যার, দুঃখিত স্যার, আই উইল কমপ্লিট ইট টুডে, আজকে আমি এটা শেষ করে ফেলবো। সেড দ্য স্টুডেন্ট, শিক্ষক বললেন, এই ছাত্র বললেন, ছাত্র বললেন সরি স্যার আমি আজকে শেষ করে ফেলবো। ওকে, এবার এইটার পরিবর্তন হয় ওয়াই হ্যাভ ইউ নট ফিনিশড ইউর হোমওয়ার্ক, সেড, এটার পরিবর্তন তোমরা জানো। সো নিয়ম অনুযায়ী আমি ধরো এই পর্যন্ত পরিবর্তন করে ফেলেছি, হ্যাঁ পরিবর্তন করে ফেলছি, নিয়ম তো তোমাদের পড়াইছি, তোমরা জানো অলরেডি। এবার এটা কি হবে? সরি স্যার আই উইল সেড দ্য স্টুডেন্ট, কি হবে? তাহলে আমি হচ্ছে এখানে সাবজেক্ট কোনটা? স্টুডেন্ট, স্টুডেন্ট বসালাম, রিপোর্টিং ভার্ব সাবজেক্ট স্টুডেন্ট না, তাহলে আমি এখানে স্টুডেন্ট বসালাম। এখন এখানে যদি সরি আছে তাহলে রিপোর্টিং ভার্ব কি হবে? অ্যাপোলোজাইজড, তাহলে হবে দ্য স্টুডেন্ট অ্যাপোলোজাইজ, হ্যাঁ অ্যাপোলোজাইজড। কার কাছে ক্ষমা প্রার্থনা করছে বলো? ছাত্র কার কাছে ক্ষমা প্রার্থনা করছে? শিক্ষকের কাছে। তো আমি দিলাম দ্য স্টুডেন্ট অ্যাপোলোজাইজ, এটার অবজেক্ট হচ্ছে দিলাম হিম। এখন এই হিম দ্বারা কাকে বোঝাচ্ছে? টিচারকে বোঝাচ্ছে, তাই আমি এখানে থার্ড ব্র্যাকেটের ভিতরে টি দিলাম, মানে এই হিম দ্বারা টিচারকে বোঝাচ্ছে, স্টুডেন্টকে না। তো স্টুডেন্ট মানে শিক্ষার্থী অ্যাপোলোজাইজড, ক্ষমা প্রার্থনা করলো, ক্ষমা চাইলো টু হিম, শিক্ষকের কাছে ক্ষমা চাইলো। এইবার কি হবে? এবার কি হবে? এবার হচ্ছে তুমি এখানে অ্যান্ড যুক্ত করবা, অ্যান্ড এবার হচ্ছে এই যে সেইড দ্যাট, মানে বিষয়টা বুঝতে পারছো কিনা? যখন হচ্ছে আম সরি বা সরি থাকবে তখন তুমি রিপোর্টিং ভার্ব হিসেবে হচ্ছে কি নিবা? যে অ্যাপোলোজাইজ টু হিম এন্ড সেড দ্যাট এন্ড আস্কড ইফ এন্ড হচ্ছে অর্ডার দ্যাট, এরকম টাইপ, ঠিক আছে? যে সেন্টেন্সে থাকবে আর কি। যেহেতু এই যে আই উইল কমপ্লিট ইট দ্যাট ডে, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই হচ্ছে আমি এখানে এন্ড এর পরে কি নিলাম? সেড নিলাম, নিয়ম অনুযায়ী এন্ড দ্যাট, এন্ড সেড দ্যাট, এটা দিতে হবে, হ্যাঁ। দ্য স্টুডেন্ট অ্যাপোলোজাইজ টু হিম এন্ড সেড দ্যাট, এবার কি? এই পরিবর্তন তোমরা জানো, এগুলো তো তোমাদের পড়ানোর কিছু নাই। তবে এখানে একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে দেখো এখানে কিন্তু স্যার ছিল, কি ছিল? স্যার ছিল। তো স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি ব্যবহৃত হয়, তো এইটা এখানে উল্লেখ নাই, এটা আমি করতে ভুলে গেছি আর কি, উল্লেখ করতে ভুলে গেছি। সো এটা এখানে তুমি বসায় দাও, দ্য স্টুডেন্ট অ্যাপোলোজাইজ টু হিম এন্ড রিপ্লাইড, যেহেতু এখানে কি আছে? স্যার আছে, স্যার থাকলে হয় রিপ্লাইড উইথ রেসপেক্টফুলি, তাই না? রিপ্লাইড উইথ রেসপেক্টফুলি এন্ড রিপ্লাইড উইথ রেসপেক্টফুলি দ্যাট, এটা বসায় দিও এখানে। রিপ্লাইড, সাইডের পরিবর্তে কি দিবা? রিপ্লাইড উইথ রেসপেক্টফুলি দ্যাট, হ্যাঁ, যে হি, এরকম। অথবা তুমি এখানে দিতে পারো দ্য স্টুডেন্ট অ্যাপোলোজাইজড রেসপেক্টফুলি টু হিম। এইখানে তুমি নরমালি এই যে অ্যাপোলোজাইজডের পরে তুমি রেসপেক্টফুলিটা দিয়ে দিতে পারো, রেসপেক্টফুলি, হ্যাঁ, যে দ্য স্টুডেন্ট অ্যাপোলোজাইজড রেসপেক্টফুলি হিম, শ্রদ্ধার সাথে তার কাছে ক্ষমা চাইলো, এটা তুমি দিতে পারো, হ্যাঁ। ওকে, আচ্ছা এবার দেখো কি বলতেছে রুল নাম্বার 10, যে এক্সকিউজ মি থাকলে শুরুতেই সিকিং অ্যান এক্সকিউজ দিবা, মানে রিপোর্টিং ভার্বের অংশ লেখার আগেই তুমি কি দিবা? এক্সকিউজ মি থাকলে তুমি সেখানে সিকিং অ্যান এক্সকিউজ দিবা। যেমন এখানে বলছে এক্সকিউজ মি, হ্যাঁ, কুড ইউ টেল মি ওয়ার্ড ইউজ, কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়, তুমি কি আমাকে বলবা? দ্য স্ট্রেঞ্জ পারসন, অপরিচিত ব্যক্তিটি আস্ক, জিজ্ঞাসা করলো, দা বয়, ছেলেটাকে জিজ্ঞাসা করলো, তাহলে তুমি শুরুতেই দিবা সিকিং অ্যান এক্সকিউজ। এইবার তুমি তোমার মতো পরিবর্তন করে ফেলো নিয়ম অনুযায়ী, এগুলো তোমাদের পড়াইছি। তাহলে দ্য স্ট্রেঞ্জ পারসন, যেহেতু এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই এখানে আস্ক আর বাদ বাকি তোমরা পারো, এগুলো দেখানোর কিছু নাই। এবার দেখো রুল নাম্বার 11 কি বলতেছে? রুল নাম্বার 11 বলতেছে শিওর থাকলে সেখানে কি হবে? রিপ্লাইড উইথ অ্যাসুরেন্স এন্ড সেড দ্যাট, কি হবে? রিপ্লাইড উইথ অ্যাসুরেন্স এন্ড সেড দ্যাট, মানে শিওর, আমরা যখন শিওর বলে আমি হচ্ছে নরমালি কোনো বিষয়ের নিশ্চয়তা প্রদান করি। দেখো অ্যাসুরেন্স শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়তা। আমি বললাম যে আমার কাজটাকে একটু করে দিবা প্লিজ,
তখন তুমি বললা শিওর শিওর আই উইল ডু ইট, তার মানে কি তুমি বললো নিশ্চয়ই নিশ্চয়ই আমি তোমার কাজটা করে দিব, মানে তুমি শিওর শব্দটা বলে আমাকে নিশ্চয়তা দিলে, অ্যাসুরেন্স দিলা। এই জন্য শিওর থাকলে সেটার পরিবর্তে রিপ্লাইড উইথ অ্যাসুরেন্স হয়। ওকে, অ্যান্ড সেড দ্যাট হয়, যেমন শিওর নিশ্চিত, আই ওয়ান্ট টু মিট দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য কোম্পানি, আমি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের সাথে দেখা করতে চাই, সেড দ্য ম্যান, লোকটা বললো। তাহলে তুমি দাও দ্য ম্যান রিপ্লাইড উইথ অ্যাসুরেন্স অ্যান্ড সেড দ্যাট, বাদ বাকি পরিবর্তন হয়ে গেল। আচ্ছা, এবার কি বলতেছে রুল নাম্বার 12, কি বলছে গুড বাই। গুড বাই থাকলে কি হবে, গুড বাই থাকলে হবে হি বেড হিম গুড বাই, এরকম হবে। তাহলে এখানে বলছে হি সেড টু হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুকে বললো গুড বাই, বিদায় বিদায়। হ্যাঁ, তাহলে এখানে কি হবে, হি দিলাম, হি যেহেতু গুড বাই জানাইছে তাহলে আবার এখানে মানে বেড মানে হচ্ছে বিদায়, বিদায় জানানো। হ্যাঁ, সো হি বেড হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুকে বিদায় জানালো, কি বলে গুড বাই বলে বিদায় জানালো, এই শেষ। ওকে, দেখি আর নিয়ম আছে কিনা, সম্ভবত আর নাই, এখন আছে। আচ্ছা, এবার বলতেছে রুল নাম্বার 13 যে বাই আল্লাহ। হ্যাঁ, বাই শব্দটা ব্যবহার করে কিন্তু আমরা নর্মালি হচ্ছে আমরা শপথ করি, কসম কাটি, বাই আল্লাহ, আল্লাহর কসম, বাই গড, হ্যাঁ রবের কসম, বাই মাই লাইফ, আমার জীবনের কসম, এগুলো যদি থাকে, অর্থাৎ বাই আল্লাহ, বাই গড, বাই লাইফ যদি কসম কাটে, তাহলে সেখানে তুমি দিবা সোয়ারিং। সোয়ার শব্দের অর্থ হচ্ছে তোমার শপথ করা, কসম কাটা। তো সোয়ারিং বাই আল্লাহ, গড, মাই লাইফ। হ্যাঁ, সোয়ারিং বাই শপথ করে, আল্লাহর শপথ করে, আল্লাহর কসম কেটে, হ্যাঁ আমার জীবনের কসম করে, হ্যাঁ এরকম। বাই আল্লাহর কসম আই উইল নট লিভ দিস হাউস, আমি এই বাড়ি ত্যাগ করব না, হি সেড, সে বলেছিল। তাহলে তুমি এখানে কি করবা, শুরুতেই দিবা সোয়ারিং বাই আল্লাহ, সোয়ারিং বাই আল্লাহর কসম করে, এরপর একটু তো তুমি পারোই, রিপোর্টিং ভার বসায় দাও, শেষ। এগুলো তো আমরা অলরেডি পড়িয়েছি। সো মোটামুটি হচ্ছে আমাদের এই ন্যারেশন ফুল শেষ। আমি ন্যারেশনের একদম বেসিক থেকে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করেছি। আর ন্যারেশনের যত যা নিয়ম আছে যেগুলো শিখলে বোর্ডে পাস মার্ক মানে 100-এ 100, মানে বোর্ডে পাস মার্ক হচ্ছে উইদাউট এনি ডাউট পাওয়া যায়, সেগুলো সব শিখিয়ে দিছি। এবার তোমাদের যে কাজটা, নিয়মগুলো তো শিখলা, এবার নিজেরা একটু প্র্যাকটিস করবা বাসায়। এখন আমি তোমাদের তো নিয়ম পড়াইছি, কিন্তু কোনো বোর্ডের কোশ্চেন তো আমি তোমাদের সলভ করাই নাই। সো আমাদের দেখো এখানে সব 25-এর 24-এর সব বোর্ড কোশ্চেন এখানে সলভ করা আছে। আমার সব বোর্ড কোশ্চেন তোমার সলভ করাও লাগবে না। আমি নেক্সট ক্লাসে, এটা হচ্ছে ন্যারেশনের মূল ক্লাস, আমি হচ্ছে তোমার বোর্ড কোশ্চেনের ক্লাসটাও দিয়ে দিব। ওকে, তো বোর্ড কোশ্চেনের ক্লাসটা ইউটিউব থেকে বা ফেসবুক চ্যানেল থেকে অবশ্যই দেখে নিবা। তো আমার নর্মালি এখানে অ্যান্সারগুলো লেখা আছে, লেখার কারণ হচ্ছে আমি যদি মনে করো যে হচ্ছে তো মানে ধরে ধরে লিখে লিখে করাই, তাহলে একটা ন্যারেশন করাইতে গেলেই একটা ক্লাস শেষ হয়ে যাবে। সো আমি প্যাসেজ ন্যারেশনে যেগুলো জানতে হবে, প্যাসেজ ন্যারেশন করার সময় যেগুলো জানতে হবে, নতুন নতুন যেগুলো জিনিসগুলো আছে, কিভাবে অ্যান্সার করতে হবে, এই ট্যাকটিকগুলো আমি তোমাদের শেখাই দিব নেক্সট বোর্ড কোশ্চেন সলভ করার ক্লাসে। তো ওই ক্লাসটা করলে ন্যারেশনে আর তোমার কোনো সমস্যা, নিয়ম তো শিখছোই, এবার বোর্ড কোশ্চেন সলভ করতে হবে। তো আমি যে নিয়মে পড়াইছি সেই নিয়মে তোমাদেরকে আমি বোর্ড কোশ্চেন সলভ করাই দেবো। সো ক্লাসটা করলে ন্যারেশনে আর তোমার কেউ ঠেকায় রাখতে পারবে না। সো যারা ক্লাসটা শেষ পর্যন্ত করলা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কিন্তু অনশর্ট ক্লাস প্রতিদিনই যাবে, ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্টের উপর প্রতিদিনই ইউটিউবে এবং ফেসবুকে অনশর্ট ক্লাস যাবে, সো তোমরা সবাই দেখবা। সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত ক্লাসে থাকার জন্য। সবাই সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য অনেক বেশি দোয়া। টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।